কোন ইউনিভার্সিটি তুমি? রবীন্দ্র ভারতী। আচ্ছা, আচ্ছা, আজকে আমি ওয়েস্টার্ন ক্লাসিক ওয়েস্টার্ন ফিলসফিটা শুরু করব, এবং সেটা আমি শুরু করব প্রি সক্রেটিক ফিলসফি। আজকে পুরোটা হবে না, কিছুটা বাকি থাকবে, এটা থেকেই শুরু করব। তাহলে এখন প্রশ্ন হবে যে প্রথম যে আমরা প্রি সক্রেটিক ফিলসফি পড়বো কেন, তাই না? কারণ আমরা ফিলসফি বলতে মানে সাধারণভাবে বুঝি যে ফিলসফির জনক কে। না, সক্রেটিসকে সক্রেটিস কিন্তু এই ওয়েস্টার্ন ফিলসফির ফাদার অফ ওয়েস্টার্ন ফিলসফি কিন্তু সক্রেটিস নন। থেলস হচ্ছেন পাশ্চাত্য দর্শনিক জনক, ঠিক আছে? এবং প্রি সক্রেটিক মানে সক্রেটিসের আগে, পোস্ট মানে হচ্ছে পরে, প্রি মানে হচ্ছে আগে। তার মানে এখানে আমরা সেই সমস্ত দার্শনিকের কথা পড়ব যারা কিন্তু সক্রেটিসেরও আগে, ঠিক আছে? ম্যাডাম, মেটেরিয়ালটা কি রেডি হয়েছে? আচ্ছা, হ্যাঁ, একটু পাঠিয়ে দেবেন। তো আমরা আজকে এই সক্রেটিসের আগের যারা ফিলসফার তাদের সম্পর্কে পড়ব, ঠিক আছে? এই প্রসঙ্গে বলে দিই, যখন আমরা তাদের কথা পড়ব তার আগে অ্যারিস্টটলের কথা আমাদের একটু পড়তে হবে। কেন? আচ্ছা, তোমরা কি তোমাদের যে একাডেমিক যে সিলেবাস সেখানে কি প্রি সক্রেটিস ফিলসফি পড়েছো? পড়োনি? আচ্ছা, আমাদের ক্যালকাটা ইউনিভার্সিটিতে এটা সিলেবাসে ইনক্লুডেড মাস্টার্সে। তো যাই হোক, কেন অ্যারিস্টটলের কথা পড়বো? কারণ প্রি সক্রেটিক্স যারা ফিলসফার, প্রি সক্রেটিক্স মানে সক্রেটিসেরও আগে, ধরো খ্রিস্টপূর্ব 600, খ্রিস্টপূর্ব 600, ঠিক আছে? এবার ভাবো, মানে যীশু খ্রিস্টের জন্মেরও 600 বছর আগে তারা জন্মগ্রহণ করেছেন, আমি অ্যাপ্রক্সিমেট বললাম। তার মানে কত আগের? তাদের যে লেখাপত্র সেগুলো অধুনা লুপ্ত, মানে এখন আর পাওয়া যায় না। তো তাদের কথা আমরা কোথায় পাই? কিছু কিছু তাদের আছে মেটেরিয়ালস, মূলত আমরা পাই অ্যারিস্টটলের বই থেকে। কোন বই? না, অ্যারিস্টটলের মেটাফিজিক্স বলে একটা বই আছে। সেই বইতে অ্যারিস্টটলের বইটার নাম হচ্ছে মেটাফিজিক্স, ঠিক আছে? এই বইতে কি নিয়ে আলোচনা আছে? এই বইতে অ্যারিস্টটল কারণ তত্ত্ব নিয়ে আলোচনা করেছেন, এবং সেই কারণ তত্ত্বের আলোচনা প্রসঙ্গে উনি প্রি সক্রেটিক ফিলসফির কথা বলছেন, যে প্রি সক্রেটিক যারা ফিলসফার ছিলেন তারা ঠিক কি বলেছেন, কেন বলেছেন, এইগুলো তিনি আলোচনা করেছেন। বোঝা গেল এই অবধি? তাহলে কেন অ্যারিস্টটল তার এই মেটাফিজিক্স বইতে কারণ তত্ত্ব আলোচনা করতে গিয়ে এই প্রি সক্রেটিক্স ফিলসফারদের কথা বললেন, ঠিক আছে? সেটা পড়বো। তার আগে বলি, দেখো আমাদের যে পাশ্চাত্য দর্শন, যেরকম ইতিহাসে, হিস্ট্রিতে আমরা কিন্তু যুগ বিভাগ করি, কি কেন করি সেটা? না, আমাদের আলোচনার সুবিধার্থে আমরা ওই শ্রেণী বিভাজনটা করি। এখন সেরমভাবে পাশ্চাত্য দর্শনটাকেও বুঝতে বা আলোচনা করতে গেলে সুবিধার্থে, আলোচনার সুবিধার্থে আমরা তার যুগ বিভাগ করি। কিরম ভাবে? না, প্রাচীন যুগ, মধ্যযুগ, আধুনিক যুগ, ঠিক আছে? এরপরে আধুনিক যুগের পরেও কিন্তু আরো রয়েছে এখন,
ঠিক আছে, যেরকম এরপরে আসছে কন্টেম্পোরারি ফিলসফি। আমি যখন ইউনিট 6 পড়াচ্ছিলাম তখন ওটা অর্ধেক মাথায় রয়ে গেছে, এগুলো পড়িয়ে তারপরে আবার পড়াবো, তখন ওই জায়গাটা আমরা আলোচনা করছিলাম। এরপরেও এখন আধুনিক থেকে উত্তর আধুনিক, তারপরে আরো অনেক চলছে। তো আমাদের এগুলো নিয়ে এখন তো আমরা এগুলো নিয়ে কনসার্ন নই, আমরা আজকে যেটা নিয়ে কনসার্ন সেটা হচ্ছে প্রাচীন যুগ। প্রাচীন যুগে, এই যে প্রাচীন যুগে এইটাকে আমরা, আচ্ছা এই অবধি ক্লিয়ার তো? তাহলে প্রাচীন যুগটাকে আমি মাঝখানে লিখি, তাহলে আমার ভাগটা করে দেখাতে সুবিধে হবে। এখানে আমরা প্রাচীন যুগটাকেই দেখব শুধু। এই প্রাচীন যুগকে যদি আমরা ভাগ করি, প্রধানত 3টে ভাগে আমরা ভাগ করব। একটা হচ্ছে প্রাক সক্রেটিক যুগ, সক্রেটিক যুগ, আর অ্যারিস্টটল পরবর্তী যুগ। ঠিক আছে, দেখো সক্রেটিসকে মাঝখানে রেখে আমরা ভাগটা করছি। প্রাক সক্রেটিস আর অ্যারিস্টটল পরবর্তী যুগ মানে কি, সক্রেটিসের শিষ্য প্লেটো, প্লেটোর শিষ্য অ্যারিস্টটল, তাহলে তাদের যে এরা সেটার পরবর্তী অংশ তাহলে অ্যারিস্টটল পরবর্তী যুগ। ঠিক আছে, তাহলে আমাদের তাহলে আলোচনার জায়গা কোনটা? এইটা, এই প্রাক সক্রেটিস যুগ, এইটা আবার আমরা দুটো ভাগে ভাগ করব। প্রাক সোফিস্ট যুগ আর হচ্ছে সোফিস্ট যুগ। প্রাক সোফিস্ট যুগ এবং সোফিস্ট যুগ। প্রাক সোফিস্ট যুগ মানে সোফিস্ট বলে কেউ কারা ছিল তাদেরও আগে, তাহলে প্রাক সক্রেটিক যে মানে প্রি সক্রেটিক যে এরা, সেখানে কিন্তু সোফিস্ট বলে একদল দার্শনিক ছিলেন, এবং সেই সোফিস্টেরও আগেও যারা ছিলেন তাদের মতান্তর সোফিস্টের সাথে বোঝাই যাচ্ছে এক ধরনের কথা বলবেন না, তাদেরকে আরেকটা ভাগ করা হচ্ছে, সেটা হচ্ছে প্রাক সোফিস্ট। ঠিক আছে, এইখানেই আমরা পাবো কাদের নাম না, থেলস। অনেক বইতে দেখবে থেলিস লেখা, অ্যাকচুয়ালি ইংলিশটা হচ্ছে এটা, তো কেউ থেলিস বলে কেউ থেলস বলেন। ঠিক আছে, থেলস, অ্যানাক্সিমেন্ডার, অ্যানাক্সিমিনিস, জেনো, আচ্ছা না জেনোর আগে জেনোফিনিসের নাম লেখো, জেনোফিনিস, জেনো, হেরাক্লিটাস, এম, দাঁড়াও, জেনোফিনিস, তারপরে পার্মেনাইডিস লেখো, পার্মেনাইডিস, জেনো, হেরাক্লিটাস, জেনোফিনিস, পার্মেনাইডিস, জেনো, হেরাক্লিটাস, দেখতে পাচ্ছ তো? জেনোফিনিসের পরে পার্মেনাইডিস লেখো, জেনো, হেরাক্লিটাস, এমপিডোক্লিস, ঠিক আছে, তারপরে লেখো অ্যানাক্সাগোরাস, অ্যানাক্সাগোরাস, তারপরে লেখো লিউসিপ্পাস, ডিমোক্রিটাস। দেখো থেলস, অ্যানাক্সিমিনিস,
এই অ্যানাক্সিমেন্ডার, অ্যানাক্সিমেনিস, জেনোফিনিস, পার্মেনাইডিস, জেনো, হেরাক্লিটাস, এমপ্লিডোক্লিস, অ্যানাক্সাগোরাস, লিউসিপ্পাস, ডিমোক্রিটাস। ঠিক আছে। আচ্ছা, এদের মধ্যে আবার এরা এই হেরাক্লিটাস অব্দি মূলত এরা একত্ববাদী। ঠিক আছে। আর এরা হ্যাঁ বহুত্ববাদী। আচ্ছা, এখানে না আরেকজন আছে, সেটা হচ্ছে এদের মাঝখানেই লিখতে হতো, লিখে নাও, আমি ভুলে গেলাম, পিথাগোরাস। এও বহুত্ববাদীর মধ্যেই পড়বে। হ্যাঁ, পিথাগোরাস না, আসলে এইটা তোমাদের আজকে আমি হোমওয়ার্ক দেব, সব নামগুলো পাচ্ছ। ঠিক আছে, সবার সময়কাল পাবে, সেই অনুযায়ী অ্যারেঞ্জ করবে, কারণ এখন ভীষণ ওই অ্যাসেন্ডিং আর ডিসেন্ডিং আসছে, কার পরে কে। ওটা যদি নিজেরা করো তাহলে কি হবে, কখনো ভুলবে না। ঠিক আছে, প্রত্যেকের মানে জন্মের সময়টা পাবে, সেটা অনুযায়ী সাজাবে, পরের দিন আমি চেক করে দেবো। ঠিক আছে, অ্যাসেন্ডিং ডিসেন্ডিং আসছে ভীষণভাবে। তাহলে প্রাক সক্রেটিক যুগে তাহলে থেলস, অ্যানাক্সিমেনিস, অ্যানাক্সাগোরাস, এরা এরা তাদের মধ্যে এরা হচ্ছে একত্ববাদী, এরা হচ্ছে বহুত্ববাদী। ঠিক আছে, কেন এদেরকে একত্ববাদী বলা হচ্ছে, কেন এদেরকে বহুত্ববাদী বলা হচ্ছে, সেটা আমি আসবো। একত্ব মানে এরা একটা কিছুকে স্বীকার করছে, আর এরা কিন্তু অসংখ্য কিছুকে স্বীকার করছে, কিন্তু সেখানেও আবার মতপার্থক্য রয়েছে। ঠিক আছে। আচ্ছা, সোফিস্ট যুগ, এখানে কারা রয়েছে, এখানে রয়েছে যারা সোফিস্ট, তারা, সেটাও আমরা পড়বো, এটা পরের দিন পড়বো আমরা। তো সোফিস্ট কারা, অনেকে আছেন তোমাদের সিলেবাসে যাদের নাম রয়েছে, মানে মূলত পড়তে হবে, জর্জিয়াস, প্রোটাগরাস। প্লেটো পড়তে গিয়ে পড়েছো না যে প্লেটো প্রোটাগরাসের কথা খণ্ডন করছেন, সেই প্রোটাগরাস হচ্ছেন সোফিস্ট। ঠিক আছে, তাহলে এরা হচ্ছে সবাই সক্রেটিসের আগে। হ্যাঁ, এবার সক্রেটিক যুগে কারা আছেন না, সক্রেটিস নিজে আছেন, তার শিষ্য প্লেটো, তার শিষ্য অ্যারিস্টটল। এরা হচ্ছে সক্রেটিক যুগ। ঠিক আছে। আচ্ছা, আর অ্যারিস্টটল পরবর্তী যুগে এখানে মূলত কারা রয়েছে না, গ্রিক রোমান ফিলসফাররা। কারা রয়েছে না, স্টোইক, স্টোইক ফিলসফার, এটা একটা সম্প্রদায়। আর এপিকিউরাস, এপিকিউরাস একজন ফিলসফার। এপিকিউরাসের নাম আমার মনে হয় তোমরা পড়েছো, যখন সুখবাদ বা হেডোনিজম পড়েছো, সেখানে আত্মসুখবাদের ভাগ ছিল, আত্মসুখবাদের মধ্যেও এপিকিউরাসের নাম আমার মনে হয় তোমরা পড়েছো, পড়নি, মনে নেই। অ্যারিস্টিপাস, এপিকিউরাস, এদের নাম পড়েছো আত্মসুখবাদী হিসেবে। আর মিল বেনথাম তো পরসুখবাদী। তো এই এপিকিউরাস হচ্ছেন এই অ্যারিস্টটল পরবর্তী যুগের দার্শনিক। এবার বলো এখানে কোথাও তোমাদের বুঝতে অসুবিধা আছে নাকি। এই ভাগটা ভালো করে দেখো। একটা কথা আমি বলে দিচ্ছি, সেটা হচ্ছে যে যখন আমরা ক্লাসিক্যাল ওয়েস্টার্ন ফিলসফি পড়ব, কিভাবে পরপর পরপর ডেভেলপমেন্টটা হচ্ছে, ট্রেন্ডটা কীরকম যাচ্ছে, সেটাকে কিন্তু মাথায় বসিয়ে নেবে। তবে দেখো, শুধুমাত্র কিছু প্রশ্ন উত্তর পড়ে গেলে কিন্তু নেটের কোয়েশ্চেন এরকম হয় না, নিশ্চয়ই বুঝতে পেরেছো, যে তোমাকে রিজনিং, এবারে প্রশ্নই তো দেখলাম আমি যে কান্ট কি বলেছেন, সেখানে তোমাকে আমি দেখলাম প্রশ্ন এরকম যে কোনটা কান্ট বলেননি, তোমাকে সেটা বার করতে হবে, তাহলে কান্ট কি বলেছেন সেটা তুমি আনসার বের করতে পারবে। কারণ একটা কোনো আনসার নেই, বি সি ডি, ডি এ অনলি, এরম ভাবে আনসার দেওয়া আছে। তাহলে তার মানে ওখানে তোমাকে কি ট্রিক্স ফলো করতে হবে, এটাই ট্রিক্স, যে কান্ট কি বলেনি, কোনটা কান্টের সাথে যেতে পারে না, সেটা তোমাকে আইডেন্টিফাই করতে হবে। তাহলে কান্টের সাথে ধরো এটা গেল না, এবার দেখলে তিনটে অপশন আছে, যেখানে এটা আছে,
আর একটা অপশন যেখানে এ নেই, বাকি যা ইচ্ছা আছে, তার মানে এ যেটা দিয়ে থাকবে সেটা তো আর কান্টের সাথে যাবে না, তাহলে ওই অপশনটা হবে। যখন আমরা মানে সরাসরি পাচ্ছি না তখন আমাদের ব্যাককে যেতে হবে, তখন আমরা দেখব যে কান্ট, ধরো যদি আমি ধরি কান্ট কি বলেননি সেই অপশন কোনগুলো, তাহলে সেটা বাদ দিয়ে যেটা আছে সেগুলো কান্টের ক্ষেত্রে যাবে। তাহলে কি করে তুমি সেইটার এই রিজনিংটা তুমি কি করে কাজে লাগাবে, না এরাটা কিভাবে যাচ্ছে, ডেভেলপমেন্টটা কি হচ্ছে, মানে কান্ট যেখানে দাঁড়িয়ে আছেন সেখানে কান্টের দর্শনটা এগুলোর সাথে যাবে কি যাবে না, সেই জন্য এই যে এরাটা কিভাবে ডেভেলপ করছে এটা আমাদেরকে জানতে হবে। এটা কিন্তু শুধু আমরা প্রাচীন যুগটুকু পড়লাম, যেহেতু আমরা প্রি সক্রেটিক ফিলোসফি পড়ছি। ঠিক আছে, বোঝা গেছে? ক্লিয়ার? আচ্ছা, তো এই প্রি সক্রেটিকে আসবো, তার আগে আমরা পড়বো অ্যারিস্টটলের ফিলোসফির একটু অংশ। আচ্ছা, তার আগে বলি, এই যে প্রাচীন যুগের ফিলোসফিটা দেখলে একদম এই প্রি সক্রেটিক টু অ্যারিস্টটল, তারপরেও দেখো গ্রিক রোমান ফিলোসফি, তার মানে গ্রিক ফিলোসফি ওখানেও থাকছে। এই প্রাচীন যুগের ফিলোসফি প্রধানত গ্রিক ফিলোসফি, কারণ এরা সবাই গ্রিসের। ঠিক আছে, এবার গ্রিস মানে কিন্তু শুধু ওই এখন আমরা যেটাকে গ্রিস বুঝি সেটা কিন্তু ছিল না, তার সাথে আরও আশেপাশের অনেক দ্বীপ, এমনকি এশিয়া মাইনর সেটাও কিন্তু ওটার ইনক্লুডেড ছিল, মানে গ্রিসের মানে উপনিবেশ যেখানে যেখানে আছে সেগুলোও কিন্তু তার অন্তর্ভুক্ত। তাহলে সেইটা আমাদেরকে বুঝতে হবে, শুধুমাত্র এখন যেটা আমরা গ্রিস বুঝি সেটা কিন্তু তখনকার দিনের গ্রিস নয়, সেটা হচ্ছে তার যা উপনিবেশ ছিল আশপাশের দ্বীপ সমস্তটা নিয়ে। এবং সমস্ত পুরো গ্রিসেই যে এই ফিলসফির ডেভেলপমেন্ট হচ্ছে তা নয়, কোথাও হয়তো বাণিজ্যের ডেভেলপমেন্ট হচ্ছে, কোথাও সাহিত্যের ডেভেলপমেন্ট হচ্ছে, কোথাও দর্শনের হচ্ছে, কোথাও সংস্কৃতির হচ্ছে। ঠিক আছে, তাহলে এই গ্রিস অ্যাকচুয়ালি এই মানে তখনকার দিনে, এবার দেখো থেলস থেকে আমরা শুরু করছি, কিন্তু তার মানে কি এটা যে তার আগে গ্রিসের লোকজন, মানে দেখো দর্শন তো একটা বৌদ্ধিক চর্চা, তাহলে তার মানে কি তার আগের মানে গ্রিকরা এরকম কোনো বৌদ্ধিক চর্চা করতেন না? তা নয়, কিন্তু করতেন। সমস্যা হচ্ছে থেলসের আগে মানে গ্রিসের একটা ট্রেন্ড বলতে পারো, ওখানকার লোকজন ভীষণভাবে মানে দেবদেবীর দ্বারা প্রভাবিত। ঠিক আছে, এবং ধরো অতি প্রাকৃতিক কিছু বিষয় মানে সুপার ন্যাচারালিটিতে ওরা ভীষণ বিশ্বাস করে। ঠিক আছে, ওদের গড গডেসদের ওপর ওদের অন্ধবিশ্বাস। না, হিন্দুর কিন্তু প্রথমে এটা ছিল না, হিন্দু দর্শনের প্রথমে কিন্তু গড কারা ছিল, প্রাকৃতিক শক্তিগুলো, ভেবে দেখো। ঠিক আছে, সেখানে কারণ ওরা বুঝতে পারতো না এগুলো কেন হচ্ছে, তাহলে ওটাকে আমরা দেবতা হিসেবে পুজো করি, তাহলে সে সন্তুষ্ট থাকলে আমাদের কোনো ক্ষতি হবে না। ঠিক আছে, তো এখানেও তাই ছিল, অনেকটা প্রাকৃতিক শক্তিও ছিল, তাছাড়া আরো অনেক সুপার ন্যাচারাল অনেক বিষয় ছিল, অনেক কুসংস্কারও ছিল। ঠিক আছে, তাহলে বৌদ্ধিক চর্চা হচ্ছে, কিন্তু এই আবরণের ভেতরে ঢুকে বৌদ্ধিক চর্চা হচ্ছে। থেলসের ফিলসফি, থেলস প্রথম দেখালেন, মানে থেলসের ফিলসফিতে আমরা সায়েন্স আর ফিলসফির কম্বিনেশন পাবো, যেটা একদম একটা মুক্ত চিন্তা, কোনো কুসংস্কার নেই সেখানে। আধুনিক মুক্ত চিন্তা, মানে আমরা যেটা আধুনিক মুক্ত চিন্তা বলি সেরম একটা চিন্তা কিন্তু থেলসের ফিলসফিতে ছিল, তাই জন্য থেলস থেকে আমরা শুরু করছি। তাছাড়া কি ছিল না, থেলসের ফিলসফি আমরা যদি দেখি সেখানে কিন্তু ওরা জড়বাদ মানে মেটেরিয়ালিজমকে স্বীকার করছে, জড় কোনো অতি প্রাকৃতিক কোনো কিছুকে কিন্তু ওরা মানছেন না, থেলস মানছেন না। জড় জগতের আদি কারণ কি থেকে, দেখো জগৎ তো কোনো কিছু থেকে সৃষ্টি হয়েছে, সেটার কারণটা কি, এই থেলসের আগে যারা ছিলেন তারা ওই সুপার ন্যাচারালিটিতে বিশ্বাস করতেন, ওরম কিছু একটা পাওয়ার, ওরম কিছু একটা। থেলস যখন এই সায়েন্স অ্যান্ড ফিলসফির একটা মানে প্রায় বলতে গেলে থেলসের ফিলসফিতে সায়েন্স অ্যান্ড ফিলসফি আর ইকুয়াল, মানে দর্শন প্রথম দিককার ওই জন্য গ্রিক ফিলসফিতে বিশেষত প্রি সক্রেটিক্স ফিলসফিতে দর্শন এবং বিজ্ঞান প্রায় এক, মানে মিলেমিশে একাকার। পরবর্তীকালে আমরা তো এখন দেখি যে দর্শন এবং বিজ্ঞানের মধ্যে অনেক তফাৎ আছে, কিন্তু সেই সময়ের ফিলসফি কিন্তু মিলেমিশে একাকার, প্রায় অভিন্ন বলতে গেলে।
তাহলে দেখো একটা সুপার ন্যাচারাল কোনো কিছুকে কজ ধরছিলাম, তার থেকে পুরো আমি মেটেরিয়ালিস্টিক একটা অ্যাপ্রোচ নিয়ে এলাম, জড়বাদ। মানে বলা কি হচ্ছে, দাবি কি করা হচ্ছে না ওরকম কোনো অতিপ্রাকৃতিক কিছু থেকে জগতের সৃষ্টি নয়, জগতের সৃষ্টি জড় থেকে। এই জন্য থেলসের ফিলসফি এত ইম্পর্টেন্ট। এছাড়া থেলস কি বলেছেন যখন আমি বলবো, ভেবে দেখো, একটা আরেকটা জিনিস মাথায় রাখবে, যখনই যে ফিলসফিক্যাল স্কুল পড়বে বা যে ফিলসফারের কথা পড়বে, এইটা মাথা থেকে সরাবেন না যে তার সময়কালটা। আমি থেলসের কথা যখন বলবো তোমাদের মনে হবে এ তো আমরা জানি, কিন্তু তুমি জানছো এই 2000, না এগুলো তোমরা জেনেছো যখন তোমরা 6-7-এ পড়ো, ঠিক আছে? তখন মানে কত সাল হবে তোমরা 6-7-এ যখন পড়ছো? 9, ঠিক আছে? তাহলে 2008-9 সালে বসে তো তোমার এখন বসে তোমরা এগুলো কি, কিন্তু ভেবে দেখো খ্রিস্টপূর্ব 600, সেই সময় দাঁড়িয়ে সেখানে সায়েন্স কই? এখন তুমি যেগুলো সায়েন্সে পড়ছো সেই সায়েন্স তখন কই? যীশুখ্রিস্টের জন্মের 600 বছর আগে। সেই সময় দাঁড়িয়ে থেলস এই কথাগুলো বলছেন যেগুলো বলবো আমি। তাহলে সব সময় তাহলে তখন তবে তুমি তার ইম্পর্টেন্সটা বুঝতে পারবে। তুমি যে টাইমে বসে আছো সেই টাইমের সাথে তাকে সব সময় রিলেট, তার চিন্তা ভাবনাকে রিলেট করলে তুমি বুঝতে পারবে না ইম্পর্টেন্সটা। তার সময় তোমাকে দাঁড়িয়ে দেখতে হবে। বুঝতে পেরেছো? আচ্ছা, এবার তাহলে একটা আভাস আমরা পেলাম যে এখানে মূলত আলোচনাটা শুরু হচ্ছে জগতের আদি কারণ কি, সেটা তো আসবো। প্রশ্নটা এটা, এবং তার উত্তর কি না জ্বর থেকে। এবার জ্বর হলো সেই জ্বরটা কি রকম, এটা নিয়েই প্রি সক্রেটিকসদের মধ্যে মতপার্থক্য আছে। হলো? আচ্ছা, এবার অ্যারিস্টটলের মেটাফিজিক্স গ্রন্থ থেকে কিন্তু আমরা মূলত তার তত্ত্বগুলো পাই। আর বার্নেড বলে একজন ফিলসফার আছেন, তার বইতে তিনি প্রি সক্রেটিক ফিলসফি নিয়ে অনেক আলোচনা করেছেন, ঠিক আছে? সেখান থেকে আমরা এগুলো পাচ্ছি। তাহলে এখন প্রশ্ন হবে, হঠাৎ করে অ্যারিস্টটলের মাথায় কি ভূত চাপলো এই প্রি সক্রেটিক নিয়ে মাথা ব্যথা কেন? দেখো, অ্যারিস্টটলের মেটাফিজিক্স যে বইটা, তার একটা গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় হচ্ছে কারণ তত্ত্ব, ঠিক আছে? অ্যারিস্টটলের কারণ তত্ত্ব অন্তত তোমরা সবাই পড়ে এসছো, পড়োনি? এটা তো ইউজিতে পড়েছো। অ্যারিস্টটল কারণকে কয় ভাগে ভাগ করছেন বলতে পারবে কি? নেট পরীক্ষা দিয়ে এসছো, অ্যারিস্টটলের কটা কারণ বলতে পারবে না? অ্যারিস্টটলের 4টে কারণ, ঠিক আছে? কি কি? উপাদান কারণ, মেটেরিয়াল কজ, মনে পড়ছে? দেখলে তো সবই মনে পড়ে, তাই না? হ্যাঁ, আবার হ্যাঁ বলছে। আচ্ছা, তারপর হচ্ছে আকারগত কারণ, ফর্মাল কজ, নিমিত্ত কারণ, এফিশিয়েন্ট কজ, উদ্দেশ্য কারণ, ফাইনাল কজ। দেখো, ঠিক আছে, অ্যারিস্টটল বলবেন একটা যখন কার্য উৎপন্ন হয়, কারণ ছাড়া কি কোনো কার্য উৎপন্ন হয় বলো? হয় না। তাহলে একটা কার্য যখন উৎপন্ন হয় সেখানে এই 4টে কারণ একসাথে থাকে। এমন না কোনো একটা কার্য এই যে কোনো একটা কারণ থেকেই উৎপন্ন হয়ে যাবে। একটা কার্য উৎপন্ন হতে গেলে এই 4টে কারণই সেখানে থাকতে হবে। ধরো তুমি বলো তুমি কি তৈরি করতে চাও? বিরিয়ানি। কার্য তো, যেটাই উৎপন্ন হবে সেটা কার্য, তাহলে তার কিছু কারণ লাগবে।
আচ্ছা, তুমি এখন বিরিয়ানি তৈরি করতে চাও, প্রথমেই কি লাগবে? বিরিয়ানি তৈরি করতে গেলে প্রথমে কি লাগবে? চাল। শুধু চাল দিয়ে কি হবে? ভাত হবে, ভাত ডাল খাবে, যা যা লাগে। চাল, মাটন খাও, চিকেন খাও, যেটা খাবে, মশলা লাগবে, পেঁয়াজ লাগবে, আলু লাগবে, ইত্যাদি ইত্যাদি সব লাগবে। সেগুলো কি ওই বিরিয়ানিটা তৈরির উপাদান, মেটেরিয়াল। তাহলে একটা বিরিয়ানি এটা উৎপন্ন হতে গেলে যতগুলো উপাদান তোমার লাগবে সেগুলো সব ওই বিরিয়ানি নামক কাজটার উপাদান কারণ। দেখো, অ্যারিস্টটলের কারণ তত্ত্ব কিন্তু আমি আর পড়াবো না, যখন অ্যারিস্টটল পড়াবো, আজকেই বুঝে নাও, ঠিক আছে? তাহলে একটা কার্য উৎপন্ন হতে গেলে যে সমস্ত উপাদানের আমার প্রয়োজন হয় সেই সমস্ত উপাদান হচ্ছে ওই কার্যের উপাদান কারণ। তাহলে বিরিয়ানি নামক কার্যটার উপাদান কারণ কোনগুলো হবে? যেগুলো ছাড়া আমার বিরিয়ানি তৈরি হবে না, সেই সামগ্রীগুলো। এবার আমি একটা ফিলোসফিক্যাল উদাহরণে আসি, যে ধরো একটা ব্রোঞ্জের মূর্তি। এখন ব্রোঞ্জের মূর্তি তৈরি হতে গেলে তোমার কি লাগবে? ব্রোঞ্জ ধাতু, যেটা ছাড়া ব্রোঞ্জের মূর্তিটা তৈরি হবে না। তাহলে ব্রোঞ্জ ধাতুর ব্রোঞ্জের মূর্তিরূপ কার্যটার উপাদান কারণ কি হবে? ব্রোঞ্জ ধাতু। ক্লিয়ার? আচ্ছা, এরপর আমরা আসি আগে নিমিত্ত কারণটায়। নিমিত্ত কারণ মানে দেখো, বিরিয়ানির চাল বলো, আলু বলো, মশলা বলো, চিকেন বলো, মাটন বলো, যাই বলো, তারা কি নিজে নিজে তাদেরকে এনে রেখে দিলে তুমি বাড়িতে সাজিয়ে পাশাপাশি তারা নিজেরা নিজেরা কি বিরিয়ানি হয়ে যাবে? কি করে হবে তাহলে বিরিয়ানিটা? সেটা কে হবে? যে করবে সে। তাহলে একজন কাউকে দরকার, এগুলো তো সব জড় বস্তু, তাদের মধ্যে গতি সঞ্চালন করে কার্যটাকে উৎপন্ন করবে। তাহলে যে এই কাজটা করবে সে হচ্ছে নিমিত্ত কারণ, ঈশ্বর। বিরিয়ানি তৈরি করবেন, খেয়ে দিয়ে কাজ নেই ওনার। জগৎ কি নিয়ে তৈরি সেটা নিয়ে তো কন্ট্রোভার্সি আছে, তুমি তো ঈশ্বর বলতে পারো না। তুমি এখন ন্যায় বললে, বৈশেষিক বললে, সেখানে নিমিত্ত কারণ হিসেবে ঈশ্বরকে স্বীকার করা হয়। আচ্ছা, সেখানে মানতে পারো, কিন্তু তুমি যখন প্রি সক্রেটিক বলবে তখন আবার আলাদা, ঠিক আছে? তাদের মধ্যে আমার মত পার্থক্য আছে। তো নিমিত্ত কারণ বোঝা গেছে। তাহলে এই যে ব্রোঞ্জের মূর্তি, এই কার্যটা নিমিত্ত কারণ কে হবে? যিনি মূর্তিটা তৈরি করছেন তিনি হবেন ওই ব্রোঞ্জের মূর্তিরূপ কার্যের নিমিত্ত কারণ। হলো? আচ্ছা, আকারগত কারণ মানে দেখো, ভেবে দেখো, যদি তুমি কোনো দিন বিরিয়ানি না দেখে থাকো, বিরিয়ানি যে এটা তুমি চিনতে পারবে? তাহলে তুমি যখন বাড়িতে বিরিয়ানিটা বানাবে, তুমি যেরকম বিরিয়ানি দেখেছো সেটার মতো করে বানাতে চাইবে। তার মানে বিরিয়ানিটা যখন তুমি বানাবে তার কালার বলো, সমস্ত কিছু বলো, দেখবে ধরো যেগুলো আমরা ধরো একদম অথেন্টিক যে রেজাল্ট হয় সেটা হোয়াইট কালারের হয়, তাই না? আবার ধরো যেটা কড়াই চিকেন হয়, যেটা চিকেন রেজালা হোয়াইট কালারের হয়। কড়াই চিকেন যদি করো সেটা আবার খুব স্পাইসি একটা রেডিশ কালার আসে। তো এবার তুমি যদি না কোনোদিন দেখো, তুমি যখন বানাতে যাবে তখন তো কালারগুলো ওলটপালট হয়ে যাবে। তার মানে আমরা যখন কোনো একটা কিছু তৈরি করি তার একটা আকার আমাদের মাথার মধ্যে থাকে, সেইটাকে বেস করে কিন্তু আমরা জিনিসটা তৈরি করি। যে কোনো হাতের কাজের জিনিস ভেবে দেখো, তা তোমার একটা কিছু আইডিয়া থাকে, সেই আইডিয়াটার ওপর ডিপেন্ড করে তো তুমি জিনিসটা বানাও। বিরিয়ানিও যখন তুমি আমি যখন প্রথমবার বানিয়েছিলাম, কোনো নুন ছিল না, নুন ছাড়া, ঠিক আছে? নুন দিয়ে খেতে হয়েছিল আলাদা করে, নুন হয়নি, ঠিক আছে? তো তাহলে কিন্তু দেখতে হয়েছিল ওরকম, কারণ একটা স্ট্রাকচার আমার মাথার মধ্যে রয়েছে যেটা অনুযায়ী আমি বিরিয়ানিটা বানাচ্ছি। এই যে একটা ধারণা, বস্তুর একটা ধারণা আমাদের মনের মধ্যে থাকে, যেটা অনুযায়ী আমরা বস্তুটাকে তৈরি করি, সেই ধারণাটা হচ্ছে ওই বস্তুর আকারগত কারণ। ঠিক আছে? তাহলে বিরিয়ানি ক্ষেত্রে তুমি আগে যে সমস্ত যত প্লেট বিরিয়ানি খেয়েছো তার যে একটা ছবি, সেইটা হচ্ছে তোমার আঁকা, যেটা অনুযায়ী তুমি বিরিয়ানিটা বানানোর চেষ্টা করছো। সেরকম ব্রোঞ্জের মূর্তি যখন তৈরি করছো, মূর্তিটা ঠিক কিরকম দেখতে হবে? বসে আছে, দাঁড়িয়ে আছে, কোনো একটা হয়তো নৃত্যর কোনো একটা ভঙ্গিমায় সে দাঁড়িয়ে আছে, কিরকম হবে সেটার একটা আকার যিনি তৈরি করছেন তার মাথায় রয়েছে, সেটা অনুযায়ী তিনি ওই মূর্তিটা তৈরি করছেন। তাহলে এই যে ধারণাটা আমার মধ্যে রয়েছে, এটা হচ্ছে ওই ব্রোঞ্জের মূর্তির আকারগত কারণ। ক্লিয়ার? আচ্ছা,
এবার তাহলে আমাদের আরেকটা হয়ে গেল আকারগত কারণ। এবার উদ্দেশ্য কারণ। তুমি বিরিয়ানি পছন্দ করো না, বা তোমার কোনো রকম বিরিয়ানির প্রতি ক্রেভিং নেই, তুমি কি বিরিয়ানি বানাবে? বানাবে না। তার মানে দেখো, আমরা যখনই একটা কোনো কিছুকে উৎপন্ন করি আমাদের কোনো না কোনো উদ্দেশ্য থাকে, ঠিক আছে? সেই উদ্দেশ্য অনুযায়ী আমরা বস্তুটাকে উৎপন্ন করি। বিরিয়ানি তৈরি আমাদের উদ্দেশ্য আছে, আমাদের ভীষণ টেস্টি, আমার খেতে পছন্দ হয়েছে, বা আমার বাড়িতে সেরম কেউ হয়তো গেস্ট এসেছেন আমার খুব পছন্দের মানুষ যে বিরিয়ানি খেতে খুব ভালোবাসে, আমি না খেলেও তার জন্য আমি বানাচ্ছি, এরকম অনেক কারণ থাকতে পারে। তাহলে বিরিয়ানি এইটা যে আমি বানাবো তার পেছনে আমার না কোনো উদ্দেশ্য থাকে। যে উদ্দেশ্যটা নিয়ে আমি একটা কার্যকে উৎপন্ন করছি সেই উদ্দেশ্যটা হচ্ছে ওই কার্যের উদ্দেশ্য কারণ। তাহলে ব্রোঞ্জের মূর্তি এইটা যে তৈরি করছে তার হতে পারে যে ওটা একটা তার প্যাশন থেকে সে তৈরি করছে, তাহলে সেখানে একটা তার সেলফ স্যাটিসফ্যাকশন আছে, বা সেটাকে সে হয়তো বিক্রি করবে বা কাউকে গিফট করবে, এরকম কোনো না কোনো উদ্দেশ্য তার নিশ্চয়ই আছে। যেই উদ্দেশ্য নিয়ে সে কাজটা করছে সেটাই হচ্ছে তার উদ্দেশ্য কারণ। এবার বলো, যখন যদি আমরা কোনো একটা কার্য উৎপন্ন করি সেখানে কি এদের মধ্যে যে কোনো একটা থাকলেই কার্যটা উৎপন্ন হবে, নাকি এরা সবাই থাকলে তবে কার্যটা উৎপন্ন হবে? সবাইকে থাকতে হবে। তাই অ্যারিস্টটল বলেছেন কোনো একটা একরকম কারণ নিয়ে কিন্তু কার্য উৎপন্ন হতে পারে না। কার্যটা উৎপন্ন হতে গেলে এই যে চারটে কারণ তারা যুগপৎ একই সঙ্গে কাজ করবে। বোঝা গেছে অ্যারিস্টটলের কারণ তত্ত্ব। এরপরে আরো অনেক কিছু আছে, সেগুলো যখন আবার অ্যারিস্টটল পড়বো তখন আমরা পড়বো, আমি আগের দিন বলে দেবো, তোমরা এটা পড়ে আসবে। এই অবধি ক্লিয়ার? আচ্ছা, এবার মেটাফিজিক্স গ্রন্থে অ্যারিস্টটল এই কারণ তত্ত্ব আলোচনা করার পরে বলছেন, আমার আগেও এরকম ফিলোসফার ছিলেন যারা জগতের আদি কারণ কি সেটা নিয়ে আলোচনায় ব্যাপৃত ছিলেন। তাহলে আমি যে কারণ তত্ত্বের কথা দিচ্ছি সেটা কি নতুন কিছু, নাকি আগে থেকেই তাদের ফিলোসফিতে ছিল? এইটা দেখার জন্য অ্যারিস্টটল তার মেটাফিজিক্স বইতে এই প্রি সক্রেটিক ফিলসফির আলোচনাটা করছেন। বোঝা গেল? ঠিক আছে, তাই আমরা সাধারণভাবে যখন প্রি সক্রেটিক ফিলসফি আলোচনা করি মূলত অ্যারিস্টটলের অথেন্টিসিটি আর বার্নেটের বইটাকে দেখি, মানে এই দুটোর ওপর নির্ভর করেই আমরা আলোচনা করি, কারণ তাদের বইগুলো এখন আর পাওয়া যায় না, সেগুলো নষ্ট হয়ে গেছে। ভেবে দেখো কত বছর আগে, তখন তো আর কালি আর খাতা ছিল না, তখন হচ্ছে ওই পাতায় লেখা হতো বা এরকম কিছু জিনিসে লেখা হতো, সেগুলোর এখন আর নেই, সেগুলো অধুনা লুপ্ত। তো তাই জন্য অন্যান্য ফিলোসফারদের যে আলোচনা রয়েছে সেখান থেকে আমরা এটাকে এক্সট্রাক্ট করার চেষ্টা করছি। এই অবধি ক্লিয়ার? আচ্ছা, এবার আমরা প্রি সক্রেটিক ফিলোসফিতে ঢুকবো। আচ্ছা, থেলস দিয়ে আমরা শুরু করছি, কারণ থেলসকেই বলা হয় পাশ্চাত্য দর্শনের জনক। সময়কাল হচ্ছে 624 বিসি থেকে 550 বিসি। ঠিক আছে, ইনি কিন্তু একজন মাইলেশিয়ান দার্শনিক। বলছি, এশিয়া মাইনরের মিলেটাস নামক একটা জায়গা, বা অনেক জায়গায় মাইলেশিয়ান বলা হয় বা মাইলটাস বলা হয়, এরকম অনেক নাম থাকে, মানে ইংলিশ নামগুলো তো উচ্চারণ বাংলায় অনেকে অনেক রকম লেখে। তো সেইখানে এটি একটি বাণিজ্য নগরী, সেখানকার অধিবাসী ছিলেন থেলস, এবং এটা তখনকার দিনে গ্রিসের অন্তর্ভুক্ত ছিল, তাই এটাকে গ্রিক ফিলসফি বলা হয়। ঠিক আছে, তো থেলসের যে ফিলসফি সেখানে কিন্তু মিশরের যে জ্যোতির্বিজ্ঞান
সেটার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, তার উপর ভীষণভাবে প্রভাবিত, তাকে ভীষণভাবে প্রভাবিত করেছিল কি না, মিশরের যে জ্যোতির্বিজ্ঞান সেটা। ঠিক আছে, তোমরা এখন মেটেরিয়ালসে রেখে দাও, আমি বুঝিয়ে দিলে তখন তোমরা ওটাতে, কারণ এটা ভীষণ একটা একটু হয়তো ইংলিশটা একটু কঠিন হতে পারে, কিন্তু একটা খুব অথেন্টিক বই থেকে আমি মেটেরিয়ালসটা দিয়েছি। ঠিক আছে, মানে নির্ভুল লেখা, মানে ভুল হওয়ার চান্স কিন্তু খুব কম, সেরম বই থেকে দিয়েছি। আচ্ছা, তো কেন না, মিশরের যে গণিত আর মিশরের যে জ্যোতির্বিদ্যা, এই দুটো থেলসের ওপর ভীষণভাবে প্রভাব বিস্তার করেছিল। থেলস কি পারতেন না, ছায়ার যে পরিমাপ দেখে পিরামিডের পরিমাপ নির্ধারণ, পিরামিডে তো ছায়াটা পড়েছে, সেই ছায়া দেখে পিরামিডের পরিমাপটা, ছায়ার পরিমাপ দেখে পিরামিডের পরিমাপ নির্ধারণ, এটা থেলস করেছিলেন। তাছাড়া কি করেছিলেন না, গ্রীষ্মকালে আমাদের এখানে নদীগুলো সাধারণভাবে কি হয়, কিন্তু নীলনদ মানে বন্যা প্লাবিত হয়ে যায় গ্রীষ্মকালে, ভাবো তো সেটার কারণ কি, মানে এটা তো একটা অদ্ভুত ব্যাপার যে গ্রীষ্মকালে শুকিয়ে যাওয়ার কথা, সেই জায়গায় বন্যায় প্লাবিত হতো, কেন হতো না, এটার উত্তর তিনি খুঁজেছিলেন। আমাদের এখানে যেরকম মৌসুমী বায়ু, সেরম ওখানের একটি বায়ুর যেটার নাম হচ্ছে এটেসিও, এই এটেসিও বায়ু যখন ওই নদীর ওপর দিয়ে প্রবাহিত হতো, তার মানে কি বলবো জোরেই ওই জলগুলো হচ্ছে ওরম ভাবে ফুলে ফেপে উঠতো, এটাই হচ্ছে ওই গ্রীষ্মকালে বন্যার কারণ, এটা উনি অনুসন্ধান করেছিলেন। বুঝতে পারছো, ভেবে দেখো ওই সময় খ্রিস্টপূর্ব 624, ওই সময় উনি এগুলো দাঁড়িয়ে বলছেন। তাছাড়া দূরত্ব পরিমাপক একটা যন্ত্র উনি আবিষ্কার করেছিলেন, আবিষ্কার করে দেখিয়েছিলেন সমুদ্রের তীরে দাঁড়িয়ে সমুদ্রে কোথায় জাহাজটা সমুদ্রের মানে মাঝে হোক বা কতটা দূরত্বে জাহাজটা সমুদ্রে রয়েছে সেটা কি করে পরিমাপ নির্ধারণ করা যাবে, এইগুলো সমস্ত কিন্তু থেলস বলে গেছেন। এবার আসি আমাদের ফিলোসফিক্যাল পার্সপেক্টিভে, যে জগতের আদি কারণ কি বলছেন না, জ্বর। তাহলে সেই জ্বর যে আদি কারণ, সেই জ্বরটা কি, উনি বলছেন জল বা ওয়াটার। তার মানে থেলসের মতে জল হলো জগতের আদি কারণ, তার মানে জগতের উৎপত্তি কি থেকে, জল থেকে। তাহলে এবার কেন এটা উনি বললেন, আর সবকিছুকে, প্রথম কথা হচ্ছে আর সবকিছুকে ছেড়ে দিয়ে জলকে কেন বললেন, তো দেখো তাদের বইগুলো তো এখন আর পাওয়া যায় না, তবে বার্নার্ড বলো বা স্টেপিস বলো, এরা হচ্ছেন এগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করেছেন। কিভাবে উত্তর দেওয়ার চেষ্টা করেছেন, ওনারা বলছেন যে সম্ভবত কারণ এটাই যে দেখো আমরা যে কোনো খাবার খাই, কোন খাবারটা আমরা গলাধ্যকরণ করতে পারি আর কোনটা পারি না বলো তো, আর যেটা শুকনো থাকে আমাদের গলায় আটকে যায়, তার মানে ভেজা মতো থাকে, মানে ময়েশ্চার বা আর্দ্রতা থাকে, তাই না, আর্দ্রতা যেটা থাকে সেটা আমরা গ্রহণ করতে পারি, আর যেটা না থাকে সেটা কিন্তু আমরা গ্রহণ করতে পারি না। আমাদের বডিতে পর্যন্ত ময়েশ্চার দরকার হয়, ভেবে দেখো তোমার সারা শরীরের যদি জল শুকিয়ে যায় তুমি আর বাঁচবে না। তাছাড়া আমরা যে যে বেঁচে আছি, আমাদের জীবনী শক্তি কিসের মধ্যে আছে, আরে জল তো পড়ে, ভেবে দেখো তোমার শরীরে কোন মানে অঙ্গ প্রত্যঙ্গ কথা বলছি না, কি জিনিসটা না থাকলে তোমার সব অঙ্গ প্রত্যঙ্গ সচল থাকলেও তুমি আর বাঁচবে না, রক্ত, রক্তের উপাদানটা কি, শুধু তরল না, জল, ঠিক আছে, তাই জল হচ্ছে জগতের আদি কারণ, 1 নম্বর এটা, ঠিক আছে। 2 নম্বর কি বলছেন, যে এই যে আমাদের পৃথিবীটা অ্যাকচুয়ালি কি বলছেন, পৃথিবী আসলে একটা ভাসমান ডায়াস, সে কার ওপর ভেসে রয়েছে, জলের ওপর, তার ধারকটাকে জল, তাহলে ওটা তো একটা ভাসমান একটা যদি ডায়াস হয়, তাহলে সে ধারকটাকে জল, তাহলে জলই হচ্ছে পৃথিবীর ধারক, তার মানে জলই হচ্ছে প্রাণের ধারক, আমাদের ধারক, তাহলে জগতের আদি কারণ কে হবে, জল। হলো 2 নম্বর, আমরা 2টো পয়েন্ট পেলাম।
3 বলছেন যে জল এমন একটা পদার্থ, একমাত্র পদার্থ যার 3টে অবস্থাই রয়েছে। জল তরল, জল গ্যাসীয়, জল কিন্তু কঠিনও। বরফ করলে কঠিন, ঠিক আছে, ফোটালে বাষ্পীয় হয়ে যাচ্ছে গ্যাসীয়, আর জল তো লিকুইড। তাহলে জল হচ্ছে এমন একটা পদার্থ যার 3টে অবস্থায় রয়েছে, কঠিন, তরল এবং গ্যাসীয়। আর হ্যাঁ বলো। ডায়াস, ডায়াসের বাংলাটা কি বলবো বলো তো? ডায়াসের বাংলা তো আমিও ঠিক বলতে পারছি না। পাত 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 হবে, পাত বা বস্তু এরকম একটা আর কি। তো দেখো, আর জাগতিক সমস্ত বস্তু কিন্তু এই 3টে অবস্থার বাইরে কোনো বস্তু হয় না। হয় বস্তু, যে কোনো বস্তু যদি তুমি জগৎ থেকে নাও, সেগুলো হয় তরল হবে, না হয় গ্যাসীয় হবে, না হয় কঠিন হবে। এর বাইরে কি কিছু হতে পারে? হতে পারে না। তাহলে জলের একমাত্র 3টে অবস্থা আছে, আর জগতের জাগতিক বস্তু, যাবতীয় বস্তুর এই 3টে অবস্থার কোনো না কোনো অবস্থা যেহেতু থাকে, তাহলে জগতের আদি কারণ কি হবে? জল। বোঝা গেছে? তাছাড়া বলছেন, তাহলে ভেবে দেখো, আজ থেকে খ্রিস্টপূর্ব 624, তখন দাঁড়িয়ে, তখন কিন্তু কোনো রকম যন্ত্র নেই যেটার সাহায্যে উনি বলবেন যে জলের 3টে অবস্থা আছে। তা সত্ত্বেও সেই সময় দাঁড়িয়ে বলছেন, মানে কতটা উন্নত চিন্তা ভাবনা। তাছাড়া আমাদের এই যে প্রাণ যে রয়েছে, তার জন্য হাইড্রোজেনের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। আর হাইড্রোজেন কি H2O, 2 অণু জল, 1 অণু অক্সিজেন ছাড়া কিন্তু হাইড্রোজেন উৎপন্ন হবে না। তাহলে সেখানেও উপাদান হচ্ছে জল। তাছাড়া কি বলছে যে এগুলো তো সব ভৌগোলিক দৃষ্টিভঙ্গি থেকে বলো, বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি থেকে ব্যাখ্যা, পৌরাণিক দৃষ্টিকোণ থেকেও কিন্তু জলই যে ধারক সেটা আলোচনা রয়েছে। কারণ গ্রিসের ফিলসফার, গ্রিসকে ধারণ করে রয়েছে ওসেনাস আর টেথিস বলে 2টো নদী, যারা হচ্ছে পুরো মানে শস্য শ্যামলা যাই বলো, একটা দেশকে আর কি রক্ষা করছে। তাহলে সেক্ষেত্রেও রক্ষাকর্তা কি? জল। তাই জলই হচ্ছে জগতের আদি কারণ। ঠিক আছে? এবার সেই সময়ে একটা ব্যাপার ছিল মানুষের মধ্যে, এটা সেই সময় বলে শুধু না, এই সময়েও বলতে পারো, যে মানুষের মধ্যে একটা ভ্রান্ত ধারণা আছে যে যারা ফিলসফির চর্চা করে তারা এই জগৎ সম্পর্কে উদাসীন থাকে, আর তারা একটু অন্যরকম শুধু চিন্তার জগতেই বিরাজমান। এই মানে ইহ জগতে কি হচ্ছে তাই নিয়ে তারা নাকি কনসার্ন নয়। এইটা থেলস ভুল প্রমাণ করেছিলেন। কি করে না, সেই সময় বৈজ্ঞানিক পদ্ধতি প্রয়োগ করে তিনি নিজে গবেষণা করে প্রচুর জলপাই উৎপাদন করেছিলেন। আর জলপাইয়ের তেলের খুব ডিমান্ড ছিল সেই সময়। সেই জলপাই থেকে উনি তেল তৈরি করে বাণিজ্য করে প্রচুর অর্থ সম্পদ কিন্তু অর্জন করেছিলেন থেলস। এটা প্রমাণ করার জন্য যে মানে দার্শনিক মানেই তার যে মানে সে যে এই জগতের বহির্ভূত একটা কেন অন্য কোনো কিংভূত টাইপের কিছু, সেটা কিন্তু নয়, তার সাথে ইহ জগতের সম্পর্ক রয়েছে। ওই একবারই কিন্তু উনি ধনী হওয়ার প্রচেষ্টা করেছিলেন এবং ধনী হয়েছিলেন, এটা শুধু প্রমাণ করার জন্য, এছাড়া তার অন্য কোনো কিন্তু উদ্দেশ্য ছিল না। ওই একবারই, তারপরে কিন্তু উনি আর জলপাই উৎপন্ন করেননি, আর জলপাইয়ের তেলও উৎপন্ন করেননি। ঠিক আছে? বোঝা গেছে? তাহলে থেলস হচ্ছে এইটুকুই। তাহলে থেলসের আমাদের মূল বক্তব্য কি না, জল জগতের আদি কারণকে জল। জগৎ মানে কি, মানে পৃথিবীটা যেন জলের ওপর ভাসমান ডায়াস, তার কারণ হচ্ছে, তাছাড়া দেখো না 3 ভাগ জল 1 ভাগ স্থল, সেই স্থলের মানে স্থলটা কিভাবে রয়েছে, জলই তো তাকে পরিবেষ্টিত, জলই হচ্ছে তার ধারক। ঠিক আছে? বোঝা গেছে? এবার আমরা আসবো তার পরে যিনি, তিনি হচ্ছেন অ্যানাক্সিমেনিস। অ্যানাক্সিমেনিস না, আগে আমরা অ্যানাক্সিমেন্ডার পড়বো। অ্যানাক্সিমেন্ডার কিন্তু প্রায় 1 যুগ পর, থেলসের প্রায় 1 যুগ পর জন্মগ্রহণ করেছিলেন, কিন্তু
তাহলেও তাকে কিন্তু থেলসের শিষ্য বলা হয়, যেহেতু থেলসেরই পরবর্তীকালের ফিলসফার। টাইমটা একটু দেখো তো, অ্যানাক্সিমেন্ডার দেখো, ওই তো মানে ওটা তো চলছে, ঠিক আছে। আচ্ছা দেখো তাহলে আরেকটু খ্রিস্টপূর্বাব্দে কিন্তু যত কাছের দিকে আসবে তত সে ছোট হবে। তাহলে দেখো 624 ছিল, এটা 601, এটা 11 আর ওটা 624 ছিল, ঠিক আছে। তো অ্যানাক্সিমেন্ডারও কিন্তু জগতের আদি কারণ জড় বলছেন, কিন্তু সেক্ষেত্রে উনি এরকম কোনো জল, বায়ু, মাটি এগুলো কোনো কিছুকে বলছেন না। তার মতে জগতের যেটা আদি কারণ সেটার কি, সেটা হচ্ছে আকারবিহীন, গুণহীন, নিউট্রাল, বাউন্ডলেস, অনির্দিষ্ট একটা জড় সত্তা, মানে যেটার কোনো আকার নেই, যেটা নির্দিষ্ট নয়, যেটা বাউন্ডলেস, যেটার কোনো গুণ নেই, এরকম একটা জড় সত্তা থেকেই জগতের সৃষ্টি। কেন জল, বায়ু এগুলো বলছেন না? বলছেন জল, দেখো জলের প্রত্যেকের কিন্তু এদের আগে একটা গুণ আছে, যেমন অপের গুণ কি? রসনা, তোমরা ইয়েতে পড়েছো ইন্ডিয়ান ফিলোসফিতে, তাই তো? জল, তার হচ্ছে রসনা। আচ্ছা, আর মানে রসনা বলবো না, জলের হচ্ছে রস, তাই তো? আচ্ছা, অগ্নির হচ্ছে তেজ, তাই তো? এরকম প্রত্যেকের একটা একটা করে গুণ রয়েছে। তাহলে বলছেন যে যেটা জগতের আদি কারণ হবে সেটা কোনো গুণ থাকবে না। আর এই জল, বায়ু, মাটি এগুলোকে যদি আমি জগতের আদি কারণ বলি তাহলে তো গুণ বিশিষ্ট হয়ে যাবে। তাহলে জগতের আদি কারণ কোনো একটা আকারহীন, গুণহীন, অনির্দিষ্ট, বাউন্ডলেস, নিউট্রাল, এরম একটা কোনো জড় সত্তা। ম্যাটারও বলতে পারো, ম্যাটার বলা কিন্তু মানে তুমি তার গুণ বিশিষ্ট হয়ে যাবে। দ্রব্যের তো অবশ্যই কোনো না কোনো গুণ থাকবে, দ্রব্য তো গুণ বিশিষ্ট, ঠিক আছে? এরকম তো কোনো আকারও নেই, এরম একটা জড় সত্তা, ঠিক আছে। এরা, ইনি কিন্তু একত্ববাদী হবেন না, ইনি কিন্তু বহুত্ববাদী হবেন, কারণ বলছেন সেটা সংখ্যায় অসংখ্য, সেটার গুণ নেই কিন্তু পরিমাণ আছে, পরিমাণগতভাবে কিন্তু সেটা অসংখ্য, এরম একটা সত্তার কথা তিনি বলছেন। তাহলে এবার মনে হতে পারে এরকম একটা অনির্দিষ্ট জড়, তার থেকে তাহলে পৃথিবী কি করে সৃষ্টি হবে, তাই তো? কিভাবে সৃষ্টি হচ্ছে দেখো, পুরো সায়েন্টিফিক্যাল অ্যাপ্রোচ। বলছেন এই অনির্দিষ্ট যে জড়, তার উপরে একটা অস্পষ্ট প্রক্রিয়া কাজ করে, মানে প্রক্রিয়াটা মানে স্পষ্ট নয়, একটা অস্পষ্ট প্রক্রিয়া কাজ করে সে এই অনির্দিষ্ট জড়টা নিজেকেই সে দুই ভাবে দেখাচ্ছে। একভাবে হচ্ছে সে নিজেকে উষ্ণ ভাবছে, মানে উষ্ণ বলে দেখাচ্ছে, আবার সে নিজেকে শীতল, নিজেকে উষ্ণ এবং নিজেকে শীতল, এই দুই ভাগে নিজেকে ভাগ করছে। একটা অস্পষ্ট প্রক্রিয়ার সাহায্যে এই অনির্দিষ্ট জড় নিজেকে উষ্ণ এবং নিজেকেই শীতল, মানে উষ্ণ এবং শীতল এই দুই ভাগে নিজেকে ভাগ করছে, ঠিক আছে? বুঝতে পেরেছো? এবার দেখো এই শীতল অংশটা কি হবে, আর্দ্র আর স্যাঁতস্যাঁতে, আর উষ্ণ অংশটা কি হবে, যে অগ্নিমণ্ডল। এবার এই আর্দ্র স্যাঁতস্যাঁতে অংশটা থেকে পৃথিবীর সৃষ্টি।
ঠিক আছে। আর তাহলে এটা কিন্তু শীতল আর্দ্র শ্বাসেতে, মানে পৃথিবীর অবস্থাটা কি না তরল। হ্যাঁ, এবার এর বাইরে পরিবেষ্টন করে আছে এই উষ্ণ অগ্নিমণ্ডল। ঠিক আছে, এই উষ্ণ, এবার দেখো এইটা হচ্ছে তরল স্যাঁতস্যাঁতে, আর বাইরেটাই রয়েছে তার এই অগ্নিমণ্ডল। তাহলে তাপে এই তরলটা কি হবে, বাষ্পীভূত হয়ে যাবে, হয়ে আস্তে 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 এটা তখন কঠিনে পরিণত হচ্ছে। ঠিক আছে, এবারে যত এটা আস্তে আস্তে বাষ্পীভূত হচ্ছে, সেটা এই অগ্নিমণ্ডলের এই তাপের ফলে সেটা ছিটকে ছিটকে বেরিয়ে এরকম গোল গোল চাকতির আকার নিচ্ছে। সেগুলোই কি না, এই যে আশপাশে যে সূর্য, চন্দ্র আর গ্রহ উপগ্রহ নক্ষত্র যা থাকছে সেগুলো হচ্ছে ওইগুলো। এইভাবেই বলছে যে গোটা জড়জগৎ সৃষ্টি হচ্ছে এই অনির্দিষ্ট জড় থেকে। দেখো, ঠিক আছে, এটা বাষ্পীভূত হয়ে আস্তে আস্তে কঠিন হচ্ছে, আর এই অগ্নিমণ্ডলের জন্য এগুলো তৈরি হচ্ছে, এও আস্তে আস্তে ঠান্ডা হয়ে এখানে একটা ওই বায়বীয় যে স্তর, আমরা তো জানি পৃথিবীর চারপাশে একটা বায়বীয় স্তর আছে, যেখানে অক্সিজেন আছে, এই যে ট্রপোস্ফিয়ার, তারপরে স্ট্র্যাটোস্ফিয়ার, আমরা পড়েছি না যে স্তর বিভাগ বায়ুমণ্ডল, সেটার কথাও কিন্তু বলছেন যে পৃথিবী সেটাকে বেষ্টন করে একটা বায়ুমণ্ডল আছে, আর এই বায়বীয় গ্যাসগুলো ওই ছিটকে ছিটকে চাকতির মতো এরকম ধারণ করছে, যেগুলোই অন্যান্য গ্রহ উপগ্রহ বলে পরবর্তীকালে আমরা দেখতে পাচ্ছি। এই সব বলছেন। তারপরে বলছেন পৃথিবীর আকারটা কি, সিলিন্ডারিক, সিলিন্ডারের মতো। ঠিক আছে, তাছাড়াও কি কথা বলছেন, বিবর্তনের কথা বলছেন। বলছেন যে সমুদ্র থেকেই কিন্তু জীবের উৎপত্তি, এবং মানুষের উৎপত্তি মাছ নামক এরকম ধরনের কোনো জলজ উদ্ভিদ থেকে, এই জলজ প্রাণী থেকে। মানে কারণ ওরা তো ওই যে পাখনা, তো সাঁতার কাটছে তো পাখনা থাকছে, তো তারপরে সেরম কিছু জলজ প্রাণী যারা ওই ডাঙায় উঠে গেছিল, ডাঙায় উঠে তারা কি হাঁটার চেষ্টা করবে, সেখানে তো আর পাখনা কোনো কাজে লাগবে না, তার ফলে বিবর্তিত হয়ে এই যে আমরা যে স্থলের যারা প্রাণী মানুষ পর্যন্ত ওইভাবে সৃষ্টি হয়েছে, আস্তে আস্তে বিবর্তনের ফলে পাখনাগুলো উধাও হয়ে গেছে। যেরকম আমাদের, হ্যাঁ, যেরকম আমাদের ল্যাজ লোপ পেয়ে গেছে বিবর্তন হয়ে। ঠিক আছে, সেরম ভাবেই কিন্তু বলছেন যে এই জগৎ সৃষ্টিও দেখাচ্ছেন, এবং জগতে কিভাবে প্রাণের সৃষ্টি হচ্ছে, প্রাণীর সৃষ্টি হচ্ছে, সেগুলোও কিন্তু উনি ব্যাখ্যা করলেন। বোঝা গেছে? আচ্ছা, এরপর হচ্ছে দেখো, এরা কিন্তু সবার এদের মধ্যে একটা কমন ব্যাপার রয়েছে, সেটা হচ্ছে জগতের আদি কারণ হচ্ছে জড়। অ্যানাক্সিমিনিস। অ্যানাক্সিমিনিস, বলো টাইমটা। 540, 524। দেখো আরো পরে, এবং এনার আগে কারা দুজন আছেন না, থেলস আর অ্যানাক্সিমেন্ডার। এনার ফিলসফিতে কিন্তু আমরা এদের দুজনের কম্বিনেশন পাই। ঠিক আছে, এবং উনি বলছেন, অ্যানাক্সিমিনিস বলছেন জগতের আদি কারণ জড়, এবং সেই জড়টা কি না বায়ু বা এয়ার। হ্যাঁ, ওটা বলবো। জ্বর হচ্ছে জগতের আদি কারণ, এবং সেটা হচ্ছে বায়ু। ঠিক আছে, বায়ুর মধ্যে কি রয়েছে, কেন বায়ু জগতের আদি কারণ? বলছেন জগতের আদি কারণ বায়ু, তার কারণ হচ্ছে বায়ুর মধ্যে গতিশীলতা রয়েছে, কারণ বায়ু তো গতিশীল, এবং পরিবর্তনশীলতাও রয়েছে, কারণ বায়ু পরিবর্তনশীল। এই দুটো কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়, কারণ জগতের সবকিছুই পরিবর্তনশীল। ঠিক আছে, জগৎ যেহেতু বায়ু গতিশীল, তাহলে জগতের আদি কারণ কে হবে না বায়ু। তাহলে আদি কারণ হলেও তো বাকি জিনিসগুলোকে তো সৃষ্টি হতে হবে, কিভাবে হবে? তখন অ্যানাক্সিমিনিস বলছেন যে দুটো প্রক্রিয়া এখানে কাজ করে। কি দুটো প্রক্রিয়া?
একটা হচ্ছে রেয়ারফিকশন বা তনুভবন, আরেকটা হচ্ছে কনডেনশন কনডেনশন বা ঘনীভবন। তাহলে রেয়ারফিকশন, কনডেনশন, ঠিক আছে। রেয়ারফিকশনে কি হচ্ছে, বায়ু যখন এই রেয়ারফিকশন, এই প্রক্রিয়াটা যখন বায়ুর ওপর কার্যকরী হচ্ছে, তখন প্রথমে উৎপন্ন হচ্ছে ফায়ার, তারপরে তার থেকে উৎপন্ন হচ্ছে অ্যানাদার থিংস। ঠিক আছে, বায়ু যখন রিয়ারফেকশনের মধ্যে দিয়ে যাচ্ছে, কারণ রিয়ারফেকশনটা হচ্ছে উষ্ণ একটা ব্যাপার, তাহলে তার থেকে প্রথমে উৎপন্ন হচ্ছে ফায়ার, তারপরে অ্যানাদার থিংস। আর এয়ার যখন এই কনডেনশন প্রসেসটার মধ্যে দিয়ে যাচ্ছে, তখন প্রথমেই উৎপন্ন হচ্ছে মেঘ বা ক্লাউড, তারপরে উৎপন্ন হচ্ছে জল বা ওয়াটার, তারপরে উৎপন্ন হচ্ছে মাটি বা সয়েল, তারপরে হচ্ছে স্টোন। আচ্ছা, এটা অ্যানাদার থিংস লিখো না, এটা ওই স্টার বা এরম কিছু, স্টার অ্যান্ড দিস টাইপ অফ থিংস। দেখো, তাহলে রেয়ারফেকশন থেকে অ্যাকচুয়ালি এয়ার উৎপন্ন হচ্ছে, কনডেনশনে ক্লাউড, ওয়াটার, সয়েল, স্টোন। এবার দেখো, স্বাভাবিকভাবে কেন জল নয় বায়ুকে উনি বলছেন, কারণ দেখো ওনার ব্যাখ্যা অনুযায়ী ওয়াটারের আগেও এয়ার, ওয়াটার তো অনেক পরে আসছে, আগে ক্লাউড আসছে, তারপরে ওয়াটার আসছে। তাহলে জগতের আদি কারণ তো ওয়াটারেরও আগে ওনার কাছে এয়ার, তাই জন্য উনি বলছেন জগতের আদি কারণ হচ্ছে বায়ু। দেখো বুঝতে পারলে কিনা। আচ্ছা, এর আগে বলি, অ্যানাক্সিমেন্ডার উনি কিন্তু বলেছে, আমরা কি জানি যে চন্দ্রের তো নিজস্ব আলো নেই, সে তো সূর্যের আলোর আলোকিত হয়। অ্যানাক্সিমেন্ডার বলেছিলেন যে তো চন্দ্রের নিজস্ব আলো আছে। অ্যানাক্সিমিনিস বললেন যে না, চন্দ্রের নিজস্ব কোনো আলো নেই, সে সূর্যের আলোয় আলোকিত হয়। আর অ্যানাক্সিমিনিস বলছেন যে চন্দ্র সূর্য থেকেই আলো পায়। তাছাড়াও অ্যানাক্সিমিনিস কি করেছিলেন না, চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণেরও ব্যাখ্যা দিয়েছিলেন অ্যানাক্সিমেনিস। হয়েছে? আচ্ছা, এরা তিনজনেই কিন্তু মাইলেশিয়ান, এটা মাথায় রাখতে হবে। হ্যাঁ, এবার আমরা যাদের কথা পড়বো এরপরে কি আছে, জেনোফিনিস, পার্মেনাইডিস, জেনো। তোমাদের সিলেবাসে জেনোফিনিস নেই, জেনো নেই, মিলেটাস বা মাইলটাস একই, ওই সবগুলো বলা হয়, এই তিনজনই। এরপরে হচ্ছে আমরা এলিয়াটিক দর্শন পড়ব। এলিয়াটিক, হ্যাঁ, হেরাক্লিটাস, হ্যাঁ, এরা হচ্ছে এলিয়াটিক। এলিয়াটিক কেন না, দক্ষিণ ইতালির এলিয়ার দার্শনিক ওনারা। ঠিক আছে, এবার জেনোফিনিস আমরা পড়বো না, জেনো পড়বো না, আমাদের নেটের সিলেবাসে নেই, আমরা শুধু পার্মেনাইডিস পড়বো। কিন্তু নামগুলো ভীষণভাবে ইম্পর্টেন্ট। না, জেনো নেই, কিন্তু প্রশ্ন আসে, এটা হচ্ছে ব্যাপার। ওই জন্য আগে পড়িয়ে দিয়ে পরের দিনে জেনো একটু পড়িয়ে দেবো, কারণ জেনো খুব কঠিন। মানে জেনোর মেন থিম হচ্ছে মোশন বা গতি,
এবং সেখানে মানে ওই ফিজিক্সের গতির সাথে সেটার একটা খুব ভালো আলোচনা করা যেতে পারে, এরকম টাইপের উনি আলোচনা করেছেন। ঠিক আছে, সে দুর্বোধ্য জিনিস। তো ওটা আমরা সবার শেষে পড়বো, কারণ সিলেবাস অনুযায়ী কিন্তু ওটা সিলেবাসে নেই, ইনক্লুডেড নেই। তো কিন্তু জেনোফিনিসের নামটা আমাদেরকে বলতেই হবে, তার কারণ পার্মেনাইডিস জেনোফিনিসের দ্বারা ভীষণভাবে প্রভাবিত ছিলেন। ঠিক আছে, জেনো তো পুরোপুরি জেনোফেনিসেরই শিষ্য, ওনাকেই অনুসরণ করেছেন। এবং এরা সবাই কিন্তু মানে এই যে পার্মেনাইডিস হচ্ছে ওই জেনোফিনিসের কথাগুলোকে নিয়েই তার ফিলসফির কিন্তু ডেভেলপমেন্ট করেছেন। কিন্তু মূলত এলিয়াটিক দর্শনের মানে প্রতিষ্ঠাতা বা সূত্রধর কে না জেনোফিনিস। ঠিক আছে, পার্মেনাইডিসও কিন্তু বলছেন জ্বর থেকেই জগতের সৃষ্টি। সেই জ্বরটা কি না, জ্বরটাকে উনি বলছেন বিইং। বিইং মানে সত্তা। এবং বলছেন যে রিয়ালিটি যেটা, রিয়াল যেটা, সেটা ওয়ান, রিয়ালিটি ইজ ওয়ান। আর এই যে প্লুরালিস্টিক যে জগৎ, সেটা হচ্ছে অ্যাপিয়ারেন্স। প্লুরালিস্টিক থিংস বলতে পারো, বা যাই হোক এই ধরনের, মানে বহুত্ব যেটা, বহুত্বটাকে উনি বলছেন অ্যাপিয়ারেন্স। আর রিয়ালিটি হচ্ছে ওয়ান, ওয়ান মেনি লেস, মেনি নেস নয় কিন্তু, মেনি যেখানে লেস মানে মেনি থাকবে না, ওয়ান, রিয়ালিটি হচ্ছে ওয়ান। এবং উনি এখানে বলছেন যে এই যে বিইং, তার মানে এই বিইংটা কিন্তু তার মানে কি ওয়ান, অসংখ্য, এই যে আমরা সত্তা এরকম নয় কিন্তু, বিইং ইজ ওয়ান। ঠিক আছে, সেই বিইং এর উনি ক্যারেক্টারিস্টিক দিয়েছেন কি, বিইংটা কি আনচেঞ্জেবল, বিইং এর কোনো পরিবর্তন নেই। অ্যাকচুয়ালি পার্মেনাইডিস বলো, জেনোফিনিস বলো, জেনো বলো, এরা হচ্ছে বহুত্বের বিরোধিতা করছে এবং পরিবর্তনশীলতার একটা বিরোধিতা করছেন। বিশেষ করে পার্মেনাইডিস, উনি পার্মানেন্টকে মানছেন, যে বিইংটাই একমাত্র পার্মানেন্ট, আর জগতের যা কিছু সেগুলো কিন্তু সব চেঞ্জেবল, তাই জন্য সেটা রিয়েল নয়। জগতে একমাত্র পার্মানেন্ট হচ্ছে এই বিইং, সেই বিইং হচ্ছে কেন এটা পার্মানেন্ট না, এটা আনচেঞ্জেবল। কিন্তু এই বিইং কিন্তু আমরা যে চেতন সত্তা সেই বিইং নয়, উনি কিন্তু জড়কে মানছেন, এই বিইংটা কিন্তু একটা জড় সত্তা। বোঝা গেছে? তাহলে এই বিইং এর যে ক্যারেক্টারিস্টিক সেগুলো কি না, এটা হচ্ছে আনচেঞ্জেবল, এটা হচ্ছে মোশনলেস, ঠিক আছে, এটা হচ্ছে একটা স্পেস ফিলিং মাস, মানে এটা কোনো জায়গা জুড়ে থাকে, সেটা কি কতটা সেসব আমরা কিছু জানতে পারি না, এর থেকে বেশি কিছু এর সম্পর্কে বলা যায় না। এটা হচ্ছে অবিভক্ত, অবিভাজ্য, চিরন্তন ইত্যাদি। হয়েছে? আচ্ছা, তাহলে দেখো এটা তো একটা জ্বর, তাহলে জ্বর থেকে জগৎ সৃষ্টি হবে কি? জ্বরের তো অত ক্ষমতা নেই, সে তো নিজে থেকে কিছু সৃষ্টি করতে পারে না। স্পেস ফিলিং মাস মানে এটা একটা কোনো জায়গা জুড়ে থাকে, এরও এইটুকুর বেশি আমরা এর সম্পর্কে কিছু বলতে পারি না। মানে দেখো কোথাও কিন্তু বিইংটা এটা, এটা আমরা বলতে পারছি না, বিইংটা কিন্তু কি নয় সেটা আমরা বলছি, অবিভাজ্য, অবিভক্ত, অপরিবর্তনশীল, এরম ভাবে আমরা বলছি। কিন্তু এটা কিন্তু চেতন নয়, এটা কিন্তু অচেতন, জ্বর কিন্তু। ঠিক আছে, তাহলে এই জ্বর থেকে জগতের সৃষ্টি কি হবে? বলছে দুটো কি বলবো প্রিন্সিপাল এখানে কাজ করে। কি প্রিন্সিপাল? প্রিন্সিপাল অফ হটনেস
এগুলো ভীষণ ইম্পর্টেন্ট। প্রিন্সিপাল অফ হটনেস, প্রিন্সিপাল অফ কোল্ডনেস, এই দুটো প্রিন্সিপাল এখানে কাজ করে। এবার আমাকে বলো তো, হটনেস আর কোল্ডনেস দুটো, আর এদিকে ধরো সৃষ্টি আর বিনাশ। সৃষ্টি মানে কি? নতুন কিছু তৈরি হচ্ছে। বিনাশ মানে কি? ধ্বংস হচ্ছে। তো হটনেস আর কোল্ডনেস, ওদিকে সৃষ্টি আর বিনাশ, কার সাথে কে যাবে? আন্দাজে বলছো না যুক্তি আছে? ভেবে দেখো তো, মানুষ মারা গেলে তার হাত পা, এক্স্যাক্টলি, উষ্ণতাই হচ্ছে সৃষ্টি আর শীতল হচ্ছে ধ্বংসের দিকে যায়। ঠিক আছে? তো তাহলে যখন এই বিইং এর ওপর প্রিন্সিপাল অফ হটনেস কাজ করছে, তখন বিইং থেকে সমস্ত কিছু সৃষ্টি হচ্ছে। আবার যখন এই বিইং এর ওপর প্রিন্সিপাল অফ কোল্ডনেস কাজ করছে, তখন সবকিছু আবার মানে বিইং এই ফিরে আসছে, মানে যেটা থেকে উৎপন্ন হচ্ছে তাতেই তো ফিরে আসবে। তাহলে যখন প্রিন্সিপাল অফ হটনেস কাজ করছে, তখন বিইং থেকে সমস্ত কিছু উৎপন্ন হচ্ছে। আবার যখন প্রিন্সিপাল অফ কোল্ডনেস কাজ করছে, তখন সবকিছু আবার ধ্বংস হয়ে বিইং এই ফিরে যাচ্ছে। এইভাবেই জগতের উৎপত্তি বিনাশ, জগতের যাবতীয় বস্তুর সেগুলো হচ্ছে। এছাড়া কি, পার্মেনাইডিসের একটা বই আছে, সেটা হচ্ছে অন নেচার। এই বইতে উনি দুটো পার্ট আছে। সেই দুটো পার্ট কি? দুটো পার্ট হচ্ছে দ্য ওয়ে অফ ট্রুথ, এগুলো আসতে পারে পরীক্ষায়, তার জন্য জেনে রাখা, আর দ্য ওয়ে অফ ওপিনিয়ন। এই অন নেচার বলে পার্মেনাইডিসের একটা বই আছে, সেই বইয়ের দুটো পার্ট আছে। ফার্স্ট পার্টটা হচ্ছে দ্য ওয়ে অফ ট্রুথ, সেকেন্ড পার্টটা হচ্ছে দ্য ওয়ে অফ অপিনিয়ন। আচ্ছা, এছাড়া কি, পার্মেনাইডিসের ফিলসফিতে পার্মেনাইডিস প্রথম সেন্সেশন মানে আমাদের যে সংবেদন আর আমাদের যে বিচার বুদ্ধি, মানে সেন্সেশন আর রিজন, রিজন আর সেন্সেশন বা এটা যে আলাদা, এই পার্থক্যটা কিন্তু পার্মেনাইডিস করেছিলেন। ঠিক আছে? এবং বলছেন এই যে প্লুরালিস্টিক যে জগৎ, যেটা চেঞ্জেবল, সেটা কোথা থেকে আসছে না সেন্সেশনের সাহায্যে আসছে, যেটাকে উনি অ্যাপিয়ারেন্স বলছেন। ঠিক আছে? আর পার্মেনাইডিসের ফিলসফিতে একটা ভীষণ কন্ট্রোভার্সিয়াল জায়গা হচ্ছে যে উনি আইডিয়ালিস্ট না মেটেরিয়ালিস্ট। কারণ দেখো যে জ্বর 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 করছেন, আবার দেখো সেই একটা যে আকারহীন, অবিভাজ্য, আনচেঞ্জেবল, একটা চিরন্তন শাশ্বত, তাহলে একটা আইডিয়ালিস্টিক অ্যাপ্রোচও মনে হচ্ছে আছে। তাহলে উনি আইডিয়ালিস্ট না মেটেরিয়ালিস্ট, এই নিয়ে মতপার্থক্য আছে। এবং সেইখানে কেউ কেউ বলেন যে পার্মেনাইডিস আইডিয়ালিস্ট, কেউ কেউ বলেন পার্মেনাইডিস মেটেরিয়ালিস্ট। আইডিয়ালিস্ট কারা বলেন? হেগেল বলেন যে পার্মেনাইডিস, উনি তো ভাববাদী, তাহলে বলবেন যে পার্মেনাইডিস একজন আইডিয়ালিস্ট। তাছাড়াও সোয়েগলার বলে একজন ফিলসফার আছেন, তারা কিন্তু বলছেন যে উনি আইডিয়ালিস্ট, আর বার্নেট বলছেন মেটেরিয়ালিস্ট। ঠিক আছে? তাহলে এটা নিয়ে একটা কন্ট্রোভার্সি আছে। আচ্ছা, এটা হয়ে গেল আমাদের পার্মেনাইডিস। এরপর আমরা পড়বো হেরাক্লিটাস। পার্মেনাইডিস, দেখো পার্মেনাইডিস তাহলে চেঞ্জকে মানছেন নাকি পার্মানেন্টকে মানছেন সেটা বলো। চেঞ্জ, পার্মেনাইডিস চেঞ্জ, চেঞ্জকে তো মানবেন না, বলছেন না পার্মানেন্ট মেনিলেস, তাহলে আনচেঞ্জেবল বলছেন তো, এটা মাথায় ঢুকিয়ে নাও। হ্যাঁ, তাহলে পার্মেনাইডিস কিন্তু পার্মানেন্টের কথা বলছেন। হেরাক্লিটাস কিন্তু, হেরাক্লিটাসের ফিলসফি কিন্তু পার্মেনাইডিসকে খণ্ডন করার জন্যেই, কারণ হেরাক্লিটাস বলছেন যে সব কিছুই চেঞ্জেবল, তার থিওরিটা। আচ্ছা, পার্মেনাইডিসের হচ্ছে বিইং এর কথা বলছেন।
মানে হেরাক্লিটাসের ফিলোসফি হচ্ছে পার্মেনাইডিসের সমালোচনা করেই তিনি তার ফিলোসফিটা দিচ্ছেন। কারণ আর কোথায় সমালোচনাটা, না পার্মেনাইডিস যে পার্মানেন্টকেই রিয়াল বলছেন, সেখানে হেরাক্লিটাস বলবেন চেঞ্জ কি রিয়াল, চেঞ্জটা গুরুত্বপূর্ণ। পার্মেনাইডিস বিইং এর কথা বলছেন, আর হেরাক্লিটাসের ফিলোসফিতে আমরা বিকামিং এর কথা পাবো, খুব কাছাকাছি। ঠিক আছে, পার্মেনাইডিসের ফিলোসফিতে বিইং এর কথা আছে, হেরাক্লিটাসের ফিলোসফিতে বিকামিং এর কথা আছে। হেরাক্লিটাস কি বলবেন? হেরাক্লিটাস বলবেন জগতের সমস্ত কিছু পরিবর্তনশীল। জেনোফিনিস তো আমাদের সিলেবাসে নেই, পার্মেনাইডিসই আমরা পড়লাম। পার্মেনাইডিস অ্যাকচুয়ালি জেনোফিনিসের দ্বারা ইনফ্লুয়েন্স ছিলেন। ঠিক আছে, ঠিক আছে। হেরাক্লিটাস কি বলবেন? জগতের আদি কারণ হচ্ছে অগ্নি বা ফায়ার। হেরাক্লিটাসের মতেও কিন্তু জগৎ জড়ের দ্বারাই সৃষ্ট, এবং কার সেটা কি না আগুন। কেন আগুন? আর বাকিগুলো কি দোষ করলো? না আগুনের শিখা দেখবে মানে জলে ওপরের দিকে ওঠে, চেঞ্জ হয় প্রতিনিয়ত, পোলতেটা যে কমতে আসে মানে কি ওটা চেঞ্জ হচ্ছে। তো বলছে অগ্নি হচ্ছে চেঞ্জেবল, পরিবর্তনশীল, এবং জগতের সমস্ত বস্তু প্রতিনিয়ত পরিবর্তনশীল হচ্ছে, তাই জন্য জগতের আদি কারণ হচ্ছে অগ্নি। তার যে থিওরি সেটা হচ্ছে ডক্ট্রিন অফ ফ্লাক্স, মানে পরিবর্তনশীলতার কথা বলছেন উনি। ডক্ট্রিন অফ ফ্লাক্স কার? হেরাক্লিটাসের। এটা মনে হয় কালই নেই। ডক্ট্রিন অফ ফ্লাক্স, ঠিক আছে। তাহলে এবার অগ্নি থেকেই জগতের আদি কারণ, মানে সৃষ্টি জগৎ। এবং এখানে একটা খুব ইম্পর্টেন্ট কথা আছে, এটা তুলে প্রশ্ন আসে যে আমরা ভেবে দেখো, আমরা যখন তোমরা ডুব দিতে পারো, সাঁতার কাটতে পারো, ডুব দিতে পারো? আমিও পারি না, যাই হোক ডুবটা দিতে পারি, মানে খুব ভয় লাগে, কিন্তু কেউ থাকলে তাও ঠিক আছে। সাঁতার কাটতে আমিও পারি না। তো ধরো তুমি প্রথমবার ডুব দিলে, দেখেছো তো কাউকে ডুব দিতে জলে? উঠলো, আবার সে ডুব দিল, সে কি একই নদীতে ডুব দিচ্ছে নাকি অন্য নদীতে? তাহলে একই নদীতে আমরা দুবার অবগাহন করতে পারি না। অবগাহন মানে ডুব দেওয়া। এটা কে বলেছেন? হেরাক্লিটাস। তার মানে কি জলটা তো চেঞ্জেবল, প্রতিনিয়ত, তার মানে কি চেঞ্জ হচ্ছে, চেঞ্জ ছাড়া কিছু নেই। অ্যাকচুয়ালি যেমন ধরো আমরা ডেমোক্রিটাস বলবেন জগতের আদি কারণ পরমাণু। তো ডেমোক্রিটাস মানে বৈশেষিকদের ফিলসফির দ্বারা উনি ইনফ্লুয়েন্স ছিলেন, বুঝেছো তো? কারণ সে সময় ভারতে চলছিল এবং ওখান থেকে এসেছিলেন সম্ভবত উনি ভারতে, সম্ভবত, বুঝতে পেরেছো তো? হতে পারে তো, এখন তো মানে যে হয়তো হয়তো এখন তো রিসার্চ হচ্ছে যে ফিউশন, মানে একটা টপিক, সেটার ওয়েস্টার্ন পার্সপেক্টিভ, ইন্ডিয়ান পার্সপেক্টিভ আছে, তো সমস্ত কিছুর কিন্তু ইন্ডিয়ান পার্সপেক্টিভ রয়েছে, ওয়েস্টার্ন পার্সপেক্টিভও রয়েছে। যেমন ধরো অ্যাবর্শন, অ্যাবর্শনের কথা ওখানে তো বলা হচ্ছে ওয়েস্টার্নে, আমাদের উপনিষদেও আছে, ঠিক আছে। তারপরে ধরো হয়তো খুঁজলে দেখা যাবে যে এই যে সারোগেসি, তারপরে ধরো টেস্ট টিউব বেবির কথা হয়তো আমাদের উপনিষদে পাবো, ঠিক আছে। ধরো না যে হ্যাঁ, এটা নিয়ে আমাদের ইন্ডিয়ানদের ভীষণ গর্ববোধ, ঠিক আছে। কিন্তু যখন তাদেরটা তাদের, মানে তারা যখন ভেবেছেন দেরি হয়েছে তো কি হয়েছে তাদের জন্য, মানে এটা ইন্ডিয়ান ফিলোসফি যারা পড়েন তাদের একটা টেন্ডেন্সি আমি দেখেছি। কিরম টেন্ডেন্সি? কিছু এখানে আলোচনা আছে, এ তো আমাদের ফিলোসফি আলোচনা করেছে, ঠিক আছে করেছে, তা বলে আমরা তাদের চিন্তা ভাবনাটাকে অ্যাপ্রিসিয়েট করি কেন? আমরা তাদের চিন্তা ভাবনাটাকে অ্যাপ্রিসিয়েট করব না? করেছে তো তারা, তাই তো। নবজাগরণের সময়, রেনেসাঁর সময় তাদের দ্বারা আমরা মানে তাদের একটা প্রভাব আমাদের এখানে পড়েছিল বলে কিন্তু আমরা তাও অন্ধকার থেকে আলোর দিকে এসেছিলাম। আমাদের যারা তখনকার দিনে সোশ্যাল রিফর্মার ছিলেন তারা কিন্তু চেষ্টা করেছেন, যাই হোক আমরা আবার অন্ধকারে ডুবে যাচ্ছি।
ঠিক আছে, আবার হয়তো আরো ১০০ বছর পর হয়তো এরকম কোনো সোশ্যাল রিফর্মার আসলে আবার যদি বা আমাদের ভারতের কিছু হয়, ভারত তো শেষ। ঠিক আছে, আমরা যেই ধর্মান্ধতা থেকে আমাদেরকে বের করে আনার চেষ্টা করা হয়েছিল, আমরা আবার সেই পেছনে ফিরে যাচ্ছি। ঠিক আছে, তো কি আর করা যাবে, কিছু করার নেই, সেটা আমরা বুঝেও বুঝছি না, এটা হচ্ছে ব্যাপার। তো তাহলে এখানে তাহলে এবার এই অগ্নি থেকে জগতের জাগতিক বস্তুগুলো সৃষ্টি হবে, কি করে সৃষ্টি হচ্ছে, সেখানে আবার দুটো প্রিন্সিপাল কাজ করবে। কি মানে বলছে যে অপোজিট যে কোনো কিছু থাকলেই জগৎ সৃষ্টি হবে, সেখানে কি না অপোজিট অফ হট অ্যান্ড কোল্ড অ্যান্ড ডে অ্যান্ড নাইট। হট কোল্ড এরকম একটা অপোজিট জিনিস থাকছে, আবার ডে অ্যান্ড নাইট এরকম একটা অপোজিট জিনিস থাকছে, তার থেকে কিন্তু সমস্ত কিছু সৃষ্টি। এবার সৃষ্টিটা কিভাবে হচ্ছে দেখো, আরেকটা কথা বলছেন যে অগ্নি থেকে সবকিছু সৃষ্টি, আবার ধ্বংসের সময় তারা কোথায় ফিরে যাচ্ছে, অগ্নিতেই। ঠিক আছে, ফায়ার থেকে সমস্ত কিছু সৃষ্টি, আবার ধ্বংস হলে তারা কোথায় ফিরে যাচ্ছে, ফায়ারেই কিন্তু ফিরে যাচ্ছে। ঠিক আছে, তো কিভাবে হচ্ছে সেটা, ধরো ফায়ার, সেটা তাহলে দুটো ওয়ে পাচ্ছি আমরা, একটা হচ্ছে ডাউনওয়ার্ড ওয়ে, মানে ফায়ার থেকে কি কি আসছে, আর যখন সেগুলো ওপর থেকে যাচ্ছে তাহলে আপওয়ার্ড। তো যখন ডাউনওয়ার্ড ওয়েতে আসছে তখন ফায়ার থেকে উৎপন্ন হচ্ছে ওয়াটার, তারপরে আর্থ। আচ্ছা, কোনো বইতে বলা হচ্ছে এইটা, আবার কোনো বইতে বলা হচ্ছে ফায়ার থেকে প্রথমে আসছে এয়ার, তারপরে আসছে ওয়াটার, তারপরে আসছে আর্থ। ঠিক আছে, এখন তাদের তো সেই নিজস্ব লেখাগুলো তো হারিয়ে যাচ্ছে, তাই জন্য আমরা কোনটা কনফার্ম বলবো আমি জানি না, কিন্তু মোটামুটি এটুকু বুঝতে পারছো যে ফায়ারই প্রথম আর আর্থ শেষ। কোথাও কেউ বলছে এয়ার হয়ে ওয়াটার, কেউ বলছে যে ওয়াটার আর্থ, এইটা হচ্ছে ব্যাপার। ঠিক আছে, আচ্ছা, তাহলে ডাউনওয়ার্ড হলে ফায়ার থেকে ওয়াটার থেকে আর্থ, এবার যখন তাহলে এটা যখন সৃষ্টি হচ্ছে তখন, এবার যাহলে ধ্বংস হবে তাহলে তখন ঠিক আর্থ থেকে ওয়াটার, ওয়াটার থেকে ফায়ার, তাহলে ফায়ার থেকে ওয়াটার থেকে আর্থ, তাহলে ধ্বংসের সময় কি হচ্ছে, আর্থ থেকে ওয়াটার থেকে ফায়ার। এইগুলোই কিন্তু এই খুচখাচ প্রশ্নগুলো এরকমই থাকে, কার পরে কে উৎপন্ন হচ্ছে এরকম ব্যাপার। এবার যদি অপশনে এই দুটো থাকে আমি জানি না কি হবে, আর সমস্যাটা ওখানেই হবে, দুটোই থাকবে অপশনে, সাধারণভাবে এটাই হয়। কোন একটা প্রশ্ন সম্ভবত ভুলও ছিল এবারে, কোন একটা প্রশ্ন খেয়াল নেই। আচ্ছা, হেরাক্লিটাস কিন্তু যুদ্ধকে ভীষণ গুরুত্ব দিতেন, এটা একটা ইম্পর্টেন্ট তথ্য। আর আত্মা কি, সেলফ জল আর আগুনের মিশ্রণ, আত্মা হচ্ছে জল আর আগুনের মিশ্রণ। আচ্ছা, আরেকটা কথা লিখে রাখো, হেরাক্লিটাসকে অবসিওর ফিলসফার বলা হয়। মানে ওনার ফিলসফিটা একটু দুর্বোধ্য, একটু কঠিন, তার জন্য। আচ্ছা, তাহলে হেরাক্লিটাস অব্দি বোঝা গেছে। এবার আমরা আসব এমপিডোক্লিস। তাহলে দেখো এতক্ষণ অবধি আমরা যাদের কথা বললাম, অ্যানাক্সিমেন্ডার ছাড়া বাকিরা জগতের আদি কারণ সবাই আলাদা আলাদা, তাই তো বলছে। তো কিন্তু জগতের আদি কারণ হিসাবে তারা কটা করে কারণকে স্বীকার করছে, মানে তারা মানে যেগুলোকে ধরো জল বলছে, কেউ বায়ু বলছে, সংখ্যায় কটা সেগুলো,
একটা, এদেরকে বলা হয় একত্ববাদী। ঠিক আছে, যারা জগতের আদি কারণ বলছে একটাই তাদেরকে বলা হয় একত্ববাদী। তাহলে বহুত্ববাদী কাদের বলা হবে? অনেকগুলোকে যারা মানবেন, এবং তাদের মধ্যে গুরুত্বপূর্ণ একজন হচ্ছেন এমপিডোক্লিস। ঠিক আছে, আচ্ছা এখানে হেরাক্লিটাস অব্দি দেওয়া আছে, আমি এমপিডোক্লিসটা পড়িয়ে দিচ্ছি। এমপিডোক্লিস অ্যানাক্সাগোরাস ওটা তোমরা পরের দিন পেয়ে যাবে, খুব একটা কঠিন হবে না। আচ্ছা, এখানে হেরাক্লিটাস অব্দি দেওয়া আছে, যেহেতু এখনো সময় আছে আমি এটা কন্টিনিউ করছি। এমপিডোক্লিস আর অ্যানাক্সাগোরাস আর ডেমোক্রিটাসটা পড়িয়ে দিচ্ছি। ঠিক আছে, ডেমোক্রিটাসটা শুরু করছি, শেষ করব পরে। আচ্ছা, তো এমপিডোক্লিস এমপিডোক্লিস কি বলবেন? জগতের আদি কারণ কটা? না 4টি। ঠিক আছে, জগতের আদি কারণ এমপিডোক্লিস বলবেন জগতের আদি কারণ 4টি। ঠিক আছে, কি কি? ফায়ার, এয়ার, ওয়াটার, সয়েল। সয়েল আর আর্থ যাই বলো। ঠিক আছে, তাহলে জগতের আদি কারণ কটা হলো? একটা হলো না একের অধিক হলো? বহু। তাই কিন্তু এমপিডোক্লিস একজন বহুত্ববাদী দার্শনিক। ঠিক আছে, এবার এমপিডোক্লিস কি বলছেন যে ফায়ার আর এই এয়ার ওয়াটার এগুলো সব এই আর্থের মধ্যে বা সয়েলের মধ্যে ইনক্লুডেড হয়ে যাচ্ছে। তাহলে আলটিমেটলিও কতগুলো দাঁড়াচ্ছে? ফায়ার অর অ্যান্ড আর্থ অর সয়েল। ঠিক আছে, এবং কি বলছেন যে জগৎ কিভাবে সৃষ্টি হচ্ছে? তা এরাও এখানেও তো একই প্রশ্ন হবে, যে এখানে কিন্তু একটা কমন আছে, যে এরাও কিন্তু বলছে জ্বর থেকেই জগতের উৎপত্তি। ঠিক আছে, এবার জ্বর থেকে জগতের উৎপত্তিটা কিভাবে হবে? তো ওরা বলছে এরা তো জ্বর নিজে নিজে তো তৈরি করতে পারবে না জগৎকে, তাহলে কিভাবে ওয়ার্ল্ড তৈরি হবে? না বলছে এখানে দুটো প্রিন্সিপাল কাজ করবে। পার্মেনাইডিসও কিন্তু দুটো প্রিন্সিপালের কথা বলেছেন। প্রিন্সিপাল দুটো হচ্ছে দ্য প্রিন্সিপাল অফ হটনেস আর দ্য প্রিন্সিপাল অফ কোল্ডনেস। ইনি যে প্রিন্সিপাল দুটোর কথা বলবেন সেই প্রিন্সিপাল দুটো কি? না প্রিন্সিপাল অফ লাভ অ্যান্ড প্রিন্সিপাল অফ হেট্রেড। প্রিন্সিপাল অফ লাভ আর প্রিন্সিপাল অফ হেট্রেড। এবার দেখো, উৎপত্তিও হচ্ছে বিনাশও হচ্ছে। এবার আমাকে বলো, উৎপত্তিও যদি হয় বিনাশও যদি হয়, উৎপত্তি হতে গেলে কোন লাভ দরকার না হেট্রেড দরকার? লাভ দিয়ে কি হবে? লাভ তো ধরো আমি বলছি, ধরো একটা কিছু টোটাল আছে, সেখান থেকে তো সবকিছুকে উৎপন্ন হতে হবে। এবার তোমাদের ফ্যামিলিতে ধরো 50 জন একসাথে থাকে, এরকম একটা একান্নবর্তী পরিবার। সবাই যদি সবাইকে ভালোবাসে সেখান থেকে কি আর কিছু উৎপন্ন হবে? কিন্তু সবাই যদি সবাইকে হেট্রেট করে তাহলে কিন্তু তারা বলে আমরা আলাদা হয়ে যাচ্ছি, আমরা আলাদা হয়ে যাচ্ছি, আমরা আলাদা হয়ে যাচ্ছি, এরকম করে কিন্তু অসংখ্য পরিবারের সৃষ্টি হবে। তাহলে এরা প্রথমে থাকছে সবাই একসাথে, যেটাকে আমরা বলতে পারি দা অল। সবাই একসাথে আছে, একসাথে আছে মানে এদের মধ্যে ভালোবাসার সম্পর্ক, সবাই সবার সাথে ভালোবাসার সম্পর্কে রয়েছে। যতক্ষণ রয়েছে ততক্ষণ ওরা ওই দা অল চুপচাপ রয়েছে, কোনো অসুবিধা নেই। যেই মুহূর্ত
হেট্রেড এর মধ্যে ঢুকে গেল, হয়ে গিয়ে ছন্ন ছাড়া হয়ে গেল। ঠিক আছে, ছন্ন ছাড়া হয়ে গিয়ে ধরো এই দা অলের মধ্যে কি আছে, ফায়ার আছে, এয়ার আছে, ওয়াটার আছে, আর্থ আছে, মিক্সড। ছন্ন ছাড়া হয়ে গিয়ে সব ফায়ার গুলো আলাদা আলাদা, সব এয়ার গুলো আলাদা, এয়ারের মানে পরমাণু আর কি, পরমাণুর থেকেও সূক্ষ্ম যদি কিছু হয় সেগুলো, মানে যেগুলো যুক্ত হয়ে আবার পরমাণু তৈরি হবে সেরম সূক্ষ্ম জিনিস ভাবো। ঠিক আছে, ওয়াটারের গুলো, আর্থের গুলো সব আলাদা আলাদা হয়ে যাচ্ছে। এবার এই হেট্রেট ততক্ষণ অবধি কাজ করছে যতক্ষণ সবাই, সব ফায়ার এদিকে, সব এয়ার এখানে, সব ওয়াটার, সব আর্থ যতক্ষণ না হচ্ছে, মানে কোনোভাবে এখানে কোনো বন্ডিং থাকবে না, পুরোপুরি যতক্ষণ না সবাই বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে ততক্ষণ অবধিও প্রিন্সিপাল অফ হেট্রেট কাজ করছে। হয়ে গেল, সবাই আলাদা আলাদা হয়ে গেল। এবার এরা তো আবার সব ফায়ারগুলো তো আবার এক হবে, তখন আবার প্রিন্সিপাল অফ লাভ যখন কাজ করছে এরা আবার সবাই এরমভাবে এক হচ্ছে, মানে সব ফায়ারগুলো এক, সব এয়ার, সব ওয়াটার, সব আর্থ, এরম করে প্রত্যেকের পরমাণু তৈরি হচ্ছে, তৈরি হয়ে তারপরে জগতে যাবতীয় বস্তু সৃষ্টি হচ্ছে। আবার ধ্বংসের সময়ও কি হচ্ছে, এই দা অল থেকেই এরা যেরকম তৈরি হচ্ছে, আবার ধ্বংসের সময় সব এই দা অলে গিয়েই পৌঁছচ্ছে। ঠিক আছে, বোঝা গেছে? তাহলে এমপিডোক্লিস কিন্তু চারটে আমাদের আদি কারণ হিসেবে চারটে স্বীকার করছে উপাদান। ঠিক আছে, আচ্ছা, এরপর হচ্ছে অ্যানাক্সাগোরাস। অ্যানাক্সাগোরাস কি স্বীকার করছেন না, অ্যানাক্সাগোরাসের ফিলসফিতে আমরা একটা টার্ম পাবো, সেটা হচ্ছে নজ, NOUS, নজ। নজই বলে, নজ বল একই, অ্যাকচুয়ালি উচ্চারণগুলো ওরকম তো, থেলসকে থেলিস বলে, অনেক বইতে লেখা থাকবে। তো ওই নজ বলে, নাউস বলো, যাও বলো, ঠিক আছে, বোঝা গেলেই হবে। তো এই নজ এটা কিন্তু সংখ্যায় অসংখ্য। ঠিক আছে, এবার বলছে যে এই জগতে অসংখ্য নজ আছে। এবার ধরো জগৎ তো বিশৃঙ্খল, জগতে সমস্ত কিছু তো বিশৃঙ্খল, কিন্তু সে মানে অ্যাকচুয়ালি কি বিশৃঙ্খল না, তারা তো শৃঙ্খলাবদ্ধ, জগতের যাবতীয় বস্তু শৃঙ্খলাবদ্ধ। তাহলে তারাই শৃঙ্খলাবদ্ধ কি করে হচ্ছে, না এই নজের দ্বারা। নজ একটা চেতন শক্তি, ঠিক আছে, যে তার উদ্দেশ্যগুলোকে এই জগতের মাধ্যমে প্রকাশিত করে বা চরিতার্থ করে। ঠিক আছে, নজ তার একটা চেতন শক্তি, এক ধরনের অ্যাবসলিউট মাইন্ড বলো বা স্পিরিট বলো, দেখো দেখো জ্বর নয় কিন্তু, এর কিন্তু জ্বর বলছে না জগতের আদি কারণ। নজ হচ্ছে যে তার পরিকল্পনাগুলোকে বা তার উদ্দেশ্যগুলোকে, পরিকল্পনাগুলোকে বাস্তবায়িত করার জন্য জগতের মাধ্যমে সে তার পরিকল্পনাগুলোকে, উদ্দেশ্যগুলোকে বাস্তবায়িত করে, এবং তার ফলেই জগতে এই শৃঙ্খলা সমস্ত কিছু বজায় থাকছে। তাহলে জগতের আদি কারণ অসংখ্য বলছে, এবং সেগুলো কি, নাই নজ। ঠিক আছে, লাস্ট হচ্ছে ডেমোক্রিটাস আর লিওসিপ্পাস। ডেমোক্রিটাস আর লিওসিপ্পাস দুজনেই বলছেন জগতের আদি কারণ হচ্ছে পরমাণু বা অ্যাটম। ঠিক আছে, আমাকে একটু বলো তো কোন ওয়েস্টার্ন ফিলসফার আছেন যিনিও এই পরমাণুর কথা বলছেন? বেশি দূর যেতে হবে না, কাছাকাছি, মানে এত কাছেও না। ভাবো, বার্কলে? না, বার্কলে তো আইডিয়ালিজম। কার দর্শনে পরমাণুর কথা পড়েছো? পড়েছো, ছোট থেকে 11 থেকে পড়ে আসছো। চিত পরমাণু পড়েছো? লাইবনিজ।
চিত পরমাণু, মনাডের কথা পড়োনি? মনাড, মনাড হচ্ছে চিত পরমাণু। তাহলে পরমাণুর আলোচনা কিন্তু লাইবনিজের ফিলসফিতেও আছে। এবার আমাকে কি বলতে পারবে? আমি তো বলেই ফেললাম কি পার্থক্য এখানে আছে ডেমোক্রিটাসের পরমাণু আর লাইবনিজের পরমাণুর মধ্যে। লাইবনিজের পরমাণুটা এক্ষুনি কি বললাম আমি? চিত মানে কি? চিত মানে কি? চেতনা, কনসাসনেস। তার মানে ওগুলোতে চেতনা রয়েছে ওই পরমাণুগুলোতে। এটা জড় পরমাণু, এটা জড় পরমাণু, এটা জড় পরমাণু, আর ওটা চেতন পরমাণু। ঠিক আছে? তাছাড়াও ওই পরমাণুগুলোর মধ্যে গুণগত পার্থক্য আছে না পরিমাণগত পার্থক্য আছে? গুণগত পার্থক্য তো নেই, পরিমাণগত পার্থক্য আছে। এখানে কিন্তু গুণগত পার্থক্য রয়েছে। ঠিক আছে? তো মূল পার্থক্য কি? ডেমোক্রিটাস যে পরমাণু থেকে জগতের সৃষ্টির কথা বলছেন সেগুলো জড় পরমাণু, আর লাইবনিজ যে পরমাণু বা মনাডের কথা বলছেন সেইগুলো কিন্তু চেতন পরমাণু। কিন্তু পরমাণু থেকেই জগতের উৎপত্তি। ঠিক আছে? আচ্ছা, আরেকটা কথা আমার বলা হয়নি, অ্যানাক্সিমেন্ডারের যে ফিলসফি ছিল সেখানে কিন্তু আমরা প্রথম গডের ধারণা পাই। গডের ধারণা পাওয়া যায় ওখানে। ঠিক আছে? এবার আমরা আসি প্রথম প্রশ্ন, অ্যারিস্টটলের 4টে কারণ। হ্যাঁ, এবার বলো, এতক্ষণ যে এত ফিলোসফার পড়লে উপাদান কারণের কথা কি কোনো ফিলোসফার বলেছেন? এই যে থেলস টু পড়লাম আমরা, আদি কারণই তো। আদি কারণটা কিরম কারণ? উপাদান, আকার, মানে অ্যারিস্টটল, এই যে এরা তো সবাই আদি কারণের কথা বলছেন, তাই এদের আদি কারণগুলো কি অ্যারিস্টটলের উপাদান কারণের সাথে মিলছে, বা আকারগতর সাথে কি মিলছে, বা নিমিত্তর সাথে, বা উদ্দেশ্য? তাহলে থেলসেরটা থেকে আমরা উপাদান কারণ পাচ্ছি, অ্যানাক্সিমিনিসেরটা থেকে উপাদান কারণ আছে। অ্যানাক্সিমিনিস এয়ার, এয়ার, হেরাক্লিটাস ফায়ার, এম্পিডোক্লিস 4টে, ডেমোক্রিটাস অ্যাটম পরমাণু। তাহলে দেখো এটা তো সবই তো উপাদান এগুলো। তাহলে উপাদান কারণ বলে অ্যারিস্টটল যেটা বলছেন, অ্যারিস্টটলের বহু আগে প্রি সক্রেটিক ফিলোসফাররা কিন্তু উপাদান কারণের কথা বলছে। পরমাণু উপাদান কারণ, তো পরমাণুটা তো উপাদান, মেটেরিয়াল তো। তাহলে উপাদান কারণের যে কথা সেটা কিন্তু অ্যারিস্টটলের নতুন কিছু না, প্রি সক্রেটিক ফিলসফিতে কিন্তু সেটা ছিল। 1 নম্বর। এবার আসো আকারগত কারণ, আকারের কথা। না, যেগুলো উপাদান কারণ ওগুলো হবে না। না, আকারগতটা অ্যাকচুয়ালি আমি এখন পড়াইনি। পিথাগোরাসের যে নাম্বারগুলো ওগুলো তো আকার, তাহলে ওটা কিন্তু আকারগত কারণ। পরের দিন পিথাগোরাসটা ডিটেল পড়াবো, ওটা অনেকটা বড়। তাহলে আকারগত কারণের কথা আমরা পাচ্ছি পিথাগোরাসের, যে বলছেন যে নাম্বারের কথা বলছেন সেখানে। হলো নিমিত্ত কারণ, মানে যেটা ওই উপাদানগুলোকে কি বলবো গতিশীল করছে। দেখো যতগুলো প্রিন্সিপাল গুলো আছে সবগুলো কিন্তু নিমিত্ত কারণ। প্রিন্সিপাল অফ লাভ, প্রিন্সিপাল অফ হেট্রেড, প্রিন্সিপাল অফ হটনেস, প্রিন্সিপাল অফ কোল্ডনেস। তৃষা, বোঝা গেছে? কারণ সেগুলোই তো ওই জড়গুলোর মধ্যে গতির সঞ্চার করছে, আর যেটা গতির সঞ্চার করে সেটাই নিমিত্ত কারণ। তাহলে নিমিত্ত কারণের ধারণাও আগে থেকে আছে। আর উদ্দেশ্য কারণ, কোথায় উদ্দেশ্য কারণের কথা কি কেউ বলেছেন সেটা আমায় বলো। শিওর? ভাবো ভাবো। আরে আমার উদ্দেশ্য তোমার উদ্দেশ্যের কথা বলছি না, কেউ কি উদ্দেশ্য কারণের কথা বলছেন? শিওর? নজটা কি? নজটা কি? সে কি করছে? তার নিজের উদ্দেশ্যগুলোই তো সে জগতের মধ্যে দিয়ে মানে চরিতার্থ করছে। তাহলে উদ্দেশ্য থাকছে তো, সে যে জগৎকে যে এত সুন্দর করে সুশৃঙ্খল রাখছে, তার মানে নজের যে উদ্দেশ্যগুলো সেগুলো সে কি করছে জগতের মধ্যে দিয়েই
সেগুলোকে বাস্তবায়িত করা বা সেগুলোর মানে চরিতার্থ করা, যাই বলে এরকম কিছু একটা করছে। তাহলে উদ্দেশ্য কারণের কথাও রইল কি রইল না? তাহলে অ্যারিস্টটল যে 4টে কারণের কথা বলেছেন সেই 4টে কারণের কথা অলরেডি আলোচনা করা হয়েছে কি হয়নি? তাহলে কি নতুন কোনো কিছু না। এইটা দেখার জন্যই অ্যারিস্টটল প্রি সক্রেটিক ফিলোসফি আলোচনা করেছেন। আর প্রি সক্রেটিক ফিলোসফিটা আমরা কেন আলোচনা করব? যে এইটা যথেষ্ট যে ওই খ্রিস্টপূর্ব অত শতাব্দী আগে যে আলোচনাগুলো হয়েছে, মানে এই আলোচনাগুলো হয়েছে, এটাই সব থেকে বড় কথা। এই ভাবনা চিন্তাগুলো হয়েছে, এটার থেকে বড় কথা তো আর কিছু হতে পারে না, তাই না? ফিজিক্স পরমাণু, কেমিস্ট্রি পরমাণু নিয়ে সব তো সেই ডাল্টনের পরমাণুবাদ দিয়ে তো আমরা কেমিস্ট্রি পড়া শুরু করেছি। সেটার কথা আমাদের যেমন বৈশেষিক দর্শনে কনাদ সেখানে পরমাণুবাদের কথা বলছে, খ্রিস্টপূর্বাব্দে ডেমোক্রিটাসও কিন্তু সেই পরমাণুর কথা বলছেন। তাহলে এগুলোর গুরুত্ব আমরা কখনো হারাতে পারি না। এখন সমস্যা হচ্ছে গ্রিক ফিলসফি নিয়ে অনেক আলোচনা জায়গা আছে বা অনেক ভাবনা চিন্তার জায়গা আছে, কিন্তু সমস্যা হচ্ছে ওদের নিজেদের গ্রন্থগুলো তো নেই। তাই জন্যই সমস্যা যে আমাদের কাছে প্রাইমারি সোর্সগুলো নেই। তো আদৌ সত্যি ওটা তারা বলছেন কি না, চারবাকদের মতো সমস্যা হয়ে গেছে। চারবাকদেরও যেরকম অন্যান্য ফিলসফি থেকে আমাদেরকে জানতে হয়, সেরকম ব্যাপার, কিছু করার নেই। আর সেরকম সক্রেটিসও তো নিজে কোনো বই লেখেননি। আমরা কার থেকে সক্রেটিসের কথা জানতে পারি না? প্লেটোর ডায়লগসগুলো। এবার প্লেটোর ডায়লগগুলো ওরকম সক্রেটিস প্লেটো এরকম ভাবে তো লেখা, কিন্তু আদৌ সেগুলো সক্রেটিস বলেছেন নাকি প্লেটোর কথাগুলোই সক্রেটিসের মুখে বসানো, এইটা নিয়ে তো এটা তো একটা ডিবেটের জায়গা। এটা কিছু করার নেই, তাই না? কারণ তার নিজস্ব তিনি কোনো বই লেখেনি। তার শিষ্য হলো কি করে নইলে, তাই না? লেখেননি কিছু। উনি তো আসলে ফিলোসফার হবেন বলে ফিলোসফি তো করেননি, ঠিক আছে? বলেছেন মানে জ্ঞানানুরাগী, কারণ উনি তো বলতেন আমি কিছুই জানি না, আমি কিছুই জানি না, আলোচনা করতো। তো এইভাবেই ফিলোসফি তৈরি হয়ে গেছে। ফিলোসফির অ্যাকচুয়ালি দেখো সবাই ফিলোসফার, তুমিও একজন ফিলোসফার, মানে তুমি সে ফিলোসফি পড়ছো বলে ফিলোসফার না হলো। আমার তো মনে হয় ম্যাডাম কমপ্লিট হয়ে গেছে।